আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত 45 মিনিটস রিভিউ ক্লাসেস অন কমিউনিটি মেডিসিনের আজকে আমরা চলে এলাম 16তম সেশনে। দেখতে দেখতে 15টা ক্লাস আমরা করে ফেলেছি এবং 16তম সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের আজকের এই সেশনের বরাবরের মতো আমাদের সেশনটি পরিচালনা করবেন আমাদের সকলের প্রিয় মেন্টর ফারজানা ইয়াসমিন আপু। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর সেশন 2016-17 অ্যান্ড অনার্স ইন কমিউনিটি মেডিসিন। আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ইসরাত? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের এই 16তম সেশনের আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক এপিডেমিওলজি পার্ট 2 এবং সাথে আমরা অ্যাক্সিডেন্টস এবং ডিজাস্টার নিয়েও আপুর কাছ থেকে একটু জেনে নেব। তো আপনাদের সবাইকে আমাদের এই সেশনের একদম শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আপনাদের বন্ধুদের মেনশন করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো আমরা দেরি না করে আমরা শুরু করব আমাদের ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজি। আপু আসলে একটু অসুস্থ আছে, তো তার মধ্যে থেকে উনি আমাদের ভাবে ক্লাস নিচ্ছেন, তার জন্য আপুর কাছে প্রথমে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপু আমরা তাহলে শুরু করতে পারি আজ। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। ধন্যবাদ তোমাকে। তো আমরা ফার্স্টে আজকে ইনফেকশিয়াস ডিজিজ এপিডেমিওলজি মানে এপিডেমিওলজির পার্ট 2 টা আমরা আজকে বলবো। পার্ট 1 ক্লাসটা আমাদের হয়ে গেছে অলরেডি। তো ফার্স্টে আসো আমরা কিছু ডেফিনেশনটা জানবো। এখান থেকে আমাদের কিছু ডেফিনেশনটা বেশ ইম্পর্টেন্ট। তবে আগেই বলি এগুলো হচ্ছে আমাদের ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমাদের রিটেনের জন্য ডেফিনেশন গুলো আসলে ডিরেক্টলি এভাবে একটু আসে না। তোমার ভাইবার জন্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ভাইবাতে এইসব ছোট ছোট কোশ্চেন গুলো আমাদের অনেক সময় ধরে বসে। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে কন্টামিনেশন জিনিসটা কি। কন্টামিনেশন হচ্ছে একটা ইনফেকশিয়াস এজেন্ট, মানে আমরা জাস্ট বলবো প্রেসেন্স অফ অ্যান ইনফেকশিয়াস এজেন্ট। সেটা কোথায় হতে পারে? আমাদের বডি সারফেসে বা কোনো ক্লোথসে, বেডিংসে, কোনো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টে বা ড্রেসিংসে, যে কোনো আর্টিকেলস এর উপরে। তাহলে যে কোনো আর্টিকেলস এর উপরে যদি একটা ইনফেকশিয়াস এজেন্ট দ্বারা সেটা মানে প্রেসেন্স থাকে, একটা ইনফেকশিয়াস এজেন্ট দ্বারা সেটা দূষিত হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কন্টামিনেশন। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা কিন্তু শুধুমাত্র আমাদের বডি সারফেসে যে কোনো ইনফেকশিয়াস এজেন্ট, আমাদের বডিতে ইনফেকশিয়াস এজেন্ট গেলে সেটাকে কন্টামিনেশন বলছি তা না। এটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, নেক্সট আসো ইনফেস্টেশন। ইনফেস্টেশনটা কি বলবো আমরা? ইনফেস্টেশন জিনিসটা হচ্ছে কোনো পার্সন বা অ্যানিমেলের ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার হিউম্যান বা অ্যানিমেল, যার মধ্যে একটা যখন ইনফেকশিয়াস এজেন্টটা লজমেন্ট করবে, ডেভেলপমেন্ট করবে, মাল্টিপ্লিকেশন করবে, রিপ্রোডাকশন করবে, তাকে আমরা বলতে পারবো যে ইনফেস্টেশন। তাহলে এইখানে কিন্তু একটা পার্সন বা অ্যানিমেলস আমরা ইউজ করতেছি কথাটা, কিন্তু কন্টামিনেশনের ক্ষেত্রে সেটা যে কোনো জিনিসের উপরে আমরা বলছি যে একটা ইনফেকশিয়াস এজেন্ট যদি সেখানে প্রেজেন্ট থাকে তাকে আমরা বলবো কন্টামিনেশন। আচ্ছা, নেক্সটে আসি ইনফেকশিয়াস ডিজিজটা কি। ইনফেকশিয়াস ডিজিজটার নাম থেকে বোঝা যাচ্ছে যে সকল ডিজিজ আমাদের ইনফেকশন থেকে হবে। মানে আমরা জাস্ট সিম্পলি এখানে একটু বোঝার জন্য তোমাদেরকে বলছি যে ইনফেকশন থেকে যে সকল ডিজিজ আমাদের ম্যান বা হিউম্যান হচ্ছে তোমার অ্যানিমেলস এর হবে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে বলবো ইনফেকশিয়াস ডিজিজ। আর কন্টাজিয়াস ডিজিজটা কি? কন্টাজিয়াস ডিজিজটা হচ্ছে, কন্টাজিয়াস কথাটার মধ্যে দিয়ে আমরা মনে রাখবো যে কন্টাক্ট, মানে যে সকল ডিজিজ গুলো আমাদের কন্টাক্টের মাধ্যমে ট্রান্সমিট হবে একজন থেকে আরেকজন। যেমন মনে করো তোমার স্ক্যাবিস একটা স্কিনের ডিজিজ, এটা যদি অন্য কেউ তোমার যার হয়েছে সেই পেশেন্টের স্কিনে টাচ করে, তার কিন্তু যেতে পারে কন্টাক্টের মাধ্যমে। এটাকে আমরা বলতেছি কন্টাজিয়াস ডিজিজ। আচ্ছা, নেক্সট একটা ডেফিনেশন আমাদের আসে, একটা টপিক হচ্ছে জুনোসিস। এটা মেবি আগেও বলছি আমরা ক্লাসে, তারপরে বলি। জুনোসিস জিনিসটা হচ্ছে একটা ইনফেকশিয়াস ডিজিজ, যেটা হচ্ছে কোনো নন হিউম্যান সোর্স, মনে করো অ্যানিমেল, যারা অ্যানিমেল থেকে আমাদের হিউম্যানে আসে, যে কোনো ভার্টিব্রেট অ্যানিমেল, ভার্টিব্রেট অ্যানিমেল থেকে যে সকল ডিজিজ আমাদের হিউম্যানে ট্রান্সমিট হচ্ছে তাদেরকে আমরা কি বলবো? জুনোটিক ডিজিজ। আর এই প্রসেসটাকে আমরা কি বলছি? জুনোসিস। তবে এটা হতে পারে এনজোটিক বা এপিজোটিক। মেইনলি কয়েকটা এক্সাম্পল আমাদের জানতে হবে যে জুনোটিক ডিজিজ আসলে কোনগুলা। তো কিছু মনে না থাকলেও আমরা রেবিস বলতে পারি, কারণ আমাদের আশেপাশেই তো ডগ থাকে, তারা কামড়ালে আমাদের, তো এই ক্ষেত্রে রেবিস হতে পারে। এছাড়াও তোমরা প্লেগ, অ্যানথ্রাক্স, বোভাইন টিউবারকুলোসিস, এগুলো আমরা মনে রাখতে পারি। তো আমরা জাস্ট কয়েকটা ডিজিজের এক্সাম্পলটা এখান থেকে মনে রাখবো। এবার আসো এক্সোটিক ডিজিজ। এক্সোটিক ডিজিজটা কি? একটা কান্ট্রিতে, ধরো আমাদের কান্ট্রিতে যে ডিজিজটা সাধারণত হয় না,
অন্য একটা কান্ট্রিতে হয়, তো ওই কান্ট্রি থেকে যখন আমাদের কান্ট্রিতে আসবে, মানে জাস্ট এরকম যে আমরা যেমন জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট করি, ওই রকম টাইপের যে একটা ডিজিজ যখন অন্য একটা কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে, যে কান্ট্রিতে ওই ডিজিজটা ছিল না ওখানে ইম্পোর্ট হচ্ছে, তাকে আমরা কি বলবো, সেই ডিজিজটাকে আমরা বলবো এক্সোটিক ডিজিজ। আচ্ছা, নেক্সটে আসে নজোকোমিয়াল ইনফেকশন। এটা বেশ ইম্পর্টেন্ট, রিটেনেও এটা মাঝে মাঝে আসতে পারে। নজোকোমিয়াল ইনফেকশন নিয়ে ডিটেলস আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে আমরা ডেফিনেশনটা বলে যাব যে নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনটা কি, যে যে কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বা হসপিটালে আমরা অ্যাডমিট হলে সেখান থেকে আমাদের যে টাইপের ডিজিজ গুলো সাধারণত ছড়ায়, সাধারণত এগুলো কমিউনিকেবল ডিজিজ, যেগুলো হসপিটালের ফ্লোরে, হসপিটাল ওয়ালে বা যে আদার জায়গা, যে ইনফেকশিয়াস এজেন্ট গুলো অনেকদিন ধরে বাঁচতে পারে, যে ইনফেকশিয়াস এজেন্ট গুলো যারা তোমার হচ্ছে অ্যাডমিট হবে তাদের আবার নতুন করে ছড়াইতে পারে। কমিউনিকেবল মানে জাস্ট কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো। যেমন তোমার হচ্ছে কোনো হেপাটাইটিস বি, তারপর ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, এটা কিন্তু অনেক কমন। তারপর তোমার সার্জিক্যাল ওন্ডসে তোমার ইনফেকশন হওয়া, এগুলো হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশনের মধ্যে আমরা বলবো। ওকে, তারপর দেখো অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন কি, দেখো আমাদের বডিতে আমরা কিন্তু জানি যে নরমালি অনেক ভাইরাস ব্যাকটেরিয়া, মানে আমাদের বিশেষ করে ব্যাকটেরিয়া, যেমন আমাদের কোলনে অনেক ব্যাকটেরিয়া নরমালি থাকে, যেগুলো আমরা বলি আমাদের বডির নরমাল ফ্লোরা। তো এরা হচ্ছে তোমার নরমালি কিন্তু ডিজিজ করে না। আবার কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বডির না, বাইরেরও, যারা নরমালি ডিজিজ করে না, কিন্তু এমন যদি কন্ডিশন হয় আমাদের বডির যে আমাদের ইমিউনিটি সিস্টেমটা উইক হয়ে গেছে, আমরা এমন একটা ড্রাগ নিচ্ছি যার জন্য আমরা ইমিউনো সাপ্রেসড হয়ে গেছি, সেই ক্ষেত্রে ওই যে তোমার অর্গানিজমটা ছিল সে প্যাথোজেনিক হয়ে যায়। সে এতদিন তো ডিজিজ করতো না, কিন্তু সে এই একটা সুযোগ পেয়ে গেল, তখন সে ডিজিজ প্রডিউস করে। এই যে একটা ঘটনা, তাকে আমরা কি বলতেছি, অপরচুনিস্টিক ইনফেকশন। তার মানে কি হচ্ছে, অর্গানিজম দ্যাট ইজ নট নর্মালি প্যাথোজেনিক, এটা নর্মালি প্যাথোজেনিক না, কিন্তু তারপরেও তোমার ইনফেকশন করতে পারে যখন একটা অপরচুনিটি ডেভেলপ হবে, তখন তাকে আমরা কি বলবো, অপরচুনিস্টিক ইনফেকশন। যেমন তোমরা বলতে পারো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপরে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলারি, এরপরে তোমার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন, সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, এগুলা অপরচুনিস্টিক ইনফেকশন। আরেকটা টপিক এখানে আছে, সেটা হলো আয়ারটোজেনিক ডিজিজ। আয়ারটোজেনিক ডিজিজটাকে আমরা বলে থাকি ফিজিশিয়ান ইনডিউসড ডিজিজ। নামটা শুনে আমরা মনে রাখার চেষ্টা করব, ফিজিশিয়ান ইনডিউসড, তার মানে এটা অবশ্যই আমাদের আমাদের কাজবাজ থেকেই হচ্ছে। কিভাবে হচ্ছে, দেখো আমরা যখন একটা ডিজিজ ট্রিটমেন্ট করি বা সেই ডিজিজটা প্রিভেনশন করি, তার জন্য ডায়াগনস্টিক কিছু প্রসিডিউর করি, থেরাপিউটিক কিছু প্রসিডিউর করি, এইসব করতে গিয়ে দেখা গেল অন্য একটা ডিজিজ সৃষ্টি হয়ে গেল, বা অন্য একটা ডিজিজের হচ্ছে তোমার সিকোয়েন্স শুরু হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো আয়ারটোজেনিক ডিজিজ। যেমন ধরো আমরা হচ্ছে তোমার কোনো ভ্যাকসিনেশন দিলাম, কোনো ইমিউনাইজেশনের একটা এজেন্ট দিলাম, তার জন্য একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হলো, এটা হতে পারে। তারপরে আমরা পেনিসিলিন দিলাম, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক দিলাম, সেই ক্ষেত্রে আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশন হলো, এটা হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের আয়ারটোজেনিক ডিজিজ বা ফিজিশিয়ান ইনডিউসড ডিজিজ। তো আমরা মোটামুটি এই ডেফিনেশন গুলার জিনিসটা আসলে কি, যাতে এতগুলা ডেফিনেশন মুখস্থ না থাকলেও যাতে কিছুটা বলে আসতে পারি যে এই জিনিসটা আসলে এইটা, সেজন্য আর কি বলা। তো এগুলো আমরা একটু জানবো। এরপরে দেখো আমাদের ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজি থেকে কিছু ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট টপিক আছে, যেগুলো ভাইভাতে মোটামুটি ধরে। আর যেহেতু আমাদের এখন কোভিড-19 চলতেছে, প্যান্ডেমিক কন্ডিশন, তো এখন তোমার এগুলা আর একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো ফার্স্টে দেখো এন্ডেমিক। এন্ডেমিক জিনিসটা কি, এন্ডেমিক কথাটাকে মানে আমরা ওয়ার্ডটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, এন এন্ড ডেমোস। এন মানে হচ্ছে তোমার ইন মানে মধ্যে, আর ডেমোস মানে হচ্ছে পিপল। তার মানে হচ্ছে পিপল একটা জনগোষ্ঠী, একটা কমিউনিটির মধ্যে। তো এটা সহজভাবে আমরা কি মনে রাখবো, যে একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া বা পপুলেশন গ্রুপের মধ্যে যে ডিজিজটা নর্মালি সবসময় প্রেজেন্ট থাকে, মানে এটা আমাদের এক্সপেক্টেড যে না, এই কমিউনিটিতে এই ডিজিজটা অলওয়েজ থাকে, বা এই কমিউনিটিতে এই ডিজিজটা এইটুকু ম্যাগনিটিউডে অলওয়েজ প্রেজেন্ট থাকে, সেটাকে আমরা বলবো এন্ডেমিক ডিজিজ। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, যে একটা কনস্ট্যান্ট প্রেসেন্স অফ এ ডিজিজ অর ইনফেকশিয়াস এজেন্টস উইথ এ গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া। ওকে, তো এটার এক্সাম্পল হিসেবে আমরা কয়েকটা জানতে হবে আমাদের, যে এন্ডেমিক ডিজিজ কয়েকটা বাংলাদেশের, স্পেশালি বাংলাদেশে কোন কোন ডিজিজ গুলো এন্ডেমিক। যেমন তোমার এন্ডেমিক ম্যালেরিয়া, আমরা জানি আমাদের যে হিল ট্রাক্স গুলো আছে তোমার হচ্ছে চট্টগ্রাম, তারপর ময়মনসিংহ এদিকে, তো ওইখানে আমাদের ম্যালেরিয়াটা এন্ডেমিক। তারপর কালাজ্বর, কালাজ্বরের ক্ষেত্রে তো ময়মনসিংহটা বলতে হবে আমাদের, যে ময়মনসিংহে কালাজ্বরটা এন্ডেমিক। এরপর তোমার হচ্ছে গয়টার, আমাদের রংপুরে গয়টারটা এন্ডেমিক। এরকম আমাদের কয়েকটা কিন্তু মাথায় রাখতে হবে, ম্যালেরিয়া, কালাজ্বর, গয়টার, কিছু ডায়রিয়া, এন্ডেমিক টাইফাস, এন্টেরিক ফিভার, এরকম কয়েকটা এক্সাম্পল আমরা মনে রাখবো যে বাংলাদেশে এগুলো হচ্ছে এন্ডেমিক ডিজিজ। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আরেকটু ডিপে কোশ্চেন করলে হয়তো একসময় ধরে বসতে পারে যে এন্ডেমিক কয় টাইপের হয়।
তো এন্ডেমিকের টাইপস হচ্ছে দুইটা হয়, হাইপার এন্ডেমিক এন্ড হলো এন্ডেমিক। এটা তোমার নাইস টু নো টাইপ কোশ্চেন, যে তোমার পারতেই হবে এরকম না, একটু জেনে রাখলে হলো। যে হাইপার এন্ডেমিক কি, আমরা বললাম যে একটা কমিউনিটিতে একটা ডিজিজ কনস্ট্যান্টলি প্রেসেন্স থাকাকে আমরা এন্ডেমিক বলছি। তো এখন যদি ওই ডিজিজটা অনেক হাই রেটে, অনেক বেশি পরিমাণে প্রেসেন্স থাকে, যে অল টাইম এটা অনেক হাই ইনসিডেন্স হাই প্রিভ্যালেন্স হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হাইপার এন্ডেমিক। তাহলে হলো এন্ডেমিকটা কি? হলো এন্ডেমিকটা হচ্ছে ওই কমিউনিটিতে ওই ডিজিজটা ফার্স্টে হাই লেভেলে ছিল, যখন মনে করো আর্লি লাইফে ওইটা হাই লেভেলে ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে 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 ওইটার ইনসিডেন্স প্রিভ্যালেন্স অনেক কমে গেছে, এখন আর ওইটা নিয়ে মানুষের মাথা ব্যথা অত নাই, সেটা হচ্ছে তোমার হলো এন্ডেমিক। মানে মোটামুটি একটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসছে কমিউনিটির সাথে, সেটা আমাদের হলো এন্ডেমিক। তো এখান থেকে আমরা টাইপসটা একটু জেনে রাখবো। আচ্ছা, তো এন্ডেমিক থেকে মোটামুটি তাহলে আমরা এন্ডেমিক ডেফিনেশনটা পড়লাম, এক্সাম্পলটা জানলাম, টাইপস জানলাম। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের স্পোরাডিক। স্পোরাডিক জিনিসটা কি? একটা কমিউনিটিতে যখন একটা ডিজিজ অনেক হ্যাপহ্যাজার্ড ইররেগুলার এরকম ভাবে হয়, যে মানে কোনো ঠিক নাই কোন সোর্স থেকে হচ্ছে, কোনো অ্যাপ্রোপ্রিয়েট সোর্স নাই, আমরা একটা ডিজিজের অ্যাপ্রোপ্রিয়েট সোর্স বলতে পারি যে এই ডিজিজটা কন্টামিনেটেড ওয়াটার থেকে হচ্ছে, বা এই ডিজিজটা আমাদের ফিকো ওরাল রুট থেকে আসছে ছড়াচ্ছে, এরকম হচ্ছে। বাট যখন আমরা কোনো এক্সাক্ট পজিটিভ এজেন্টের সোর্সটা বলতে পারবো না, তখন এই যে তোমার হ্যাপহ্যাজার্ড ইররেগুলার টাইম টু টাইম কোনো ঠিক নাই এই টাইপের যে ডিজিজ গুলো আমাদের হবে, সেটাকে আমরা বলবো sporadic. তাহলে আমরা কি বলবো, যে when a disease occur irregularly, haphazardly from time to time and generally infrequently without having a recognizable common source of infection। মানে আমাদের কোনো recognizable common source of infection আমরা এখানে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা এই টাইপের ডিজিজটাকে বলবো sporadic। এক্সাম্পল হিসেবে আমরা যেমন তোমার হার্পিস জুস্টার ইনফেকশন, টিটেনাস, পোলিও এগুলা বলতে পারি। আচ্ছা, sporadic থেকে আমরা এটুকু জাস্ট ডেফিনেশনটা জানবো। এবার আসো এপিডেমিক। এপিডেমিকটা আমাদের ভালো মতো পড়তে হবে। এপিডেমিকটা কি? এপিডেমিকটা হচ্ছে তোমার আনইউজুয়াল একটা অকারেন্স, একটা কমিউনিটিতে যে ডিজিজটা নরমালি হয় না, বা একটা দেশ যদিও আমরা ভাবি যে সেখানে এই ডিজিজটা নরমালি হচ্ছে না, কিন্তু হঠাৎ ওই ডিজিজটা হয়ে গেল, যেটা আমাদের আনইউজুয়াল আনএক্সপেক্টেড, তখন ওই ঘটনাটাকে ওই ডিজিজটাকে আমরা কি বলতেছি? এপিডেমিক। ইভেন এটাও হতে পারে যে আমাদের যে হেলথ রিলেটেড ইভেন্ট, যেমন মনে করো ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ওইটা একটা নর্মাল পর্যায় পর্যন্ত থাকাকে আমরা এন্ডেমিক বলতেছি, কিন্তু ওটা যখন অনেক এক্সেস হয়ে যাবে তখন কিন্তু সেটা এপিডেমিক হয়ে যাবে। তো যে কোনো হেলথ রিলেটেড ইভেন্ট যদি এক্সেস হয়ে যায়, বা এমন কোনো আনইউজুয়াল অকারেন্স আমাদের কমিউনিটি বা আমাদের রিজনে ঘটতেছে, সেটাকে আমরা কি বলতেছি? এপিডেমিক। আচ্ছা, তো এখান থেকে আমাদের এপিডেমিক সম্পর্কে ডিটেলস পড়তে হবে, যেটা আমি একটু পরে বলবো। প্যান্ডেমিক জিনিসটা তাহলে কি? প্যান্ডেমিকটা হচ্ছে এই যে এপিডেমিকটা আমরা বললাম, এই এপিডেমিক ইফেক্টটা যখন লার্জ পপুলেশনে, মনে করো মোটামুটি একটা মানে ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া, এক দেশ থেকে অন্য দেশে এক বড় অনেকগুলা দেশের মধ্যে ছড়াই যাচ্ছে, এই টাইপের যখন একটা লার্জ পপুলেশন কভার করতেছে এই এপিডেমিকটা, তখন আমরা সেটাকে কি বলতেছি? প্যান্ডেমিক। তো এখন হচ্ছে আমাদের প্যান্ডেমিকের সব থেকে বড় এক্সাম্পল আমাদের কোভিড-19, এটা বলতে হবে। সাথে তোমার আরো তুমি সার্চ ভাইরাস ইনফেকশন, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এগুলো মোটামুটি প্যান্ডেমিক হয়েছিল আগে, তো এগুলো বলা যেতে পারে। আচ্ছা, তো এপিডেমিক থেকে আমরা বলছি যে প্যান্ডেমিক হয়ে যাচ্ছে। কেন হতে পারে? যদি সাধারণত এটা হওয়ার কজ হচ্ছে তোমার মাইগ্রেশন, এক দেশের পিপল যদি অন্য দেশে মাইগ্রেশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই ডিজিজ এজেন্টটা সাথে করে নিয়ে যেতে পারে। বা এমন হতে পারে যে আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস গুলা, বিভিন্ন জিনিস হচ্ছে তোমার এক দেশ থেকে আরেক দেশে এক্সপোর্ট ইম্পোর্ট করা হচ্ছে, ওইগুলোর মাধ্যমে কিন্তু ডিজিজ এজেন্টটা যেতে পারে। আচ্ছা, এখন আসো আমরা এপিডেমিক যেটা বললাম ওইটা একটু ডিটেলসে আমরা পড়বো। তো এপিডেমিকের ডেফিনেশনটা আমরা বললাম যে এটা হচ্ছে একটা আনইউজুয়াল অকারেন্স ইন দা কমিউনিটি অর রিজন অফ ডিজিজ, অথবা কোনো হেলথ রিলেটেড ইভেন্ট যদি এক্সেস হয়, সেক্ষেত্রে আমরা এটাকে এপিডেমিক বলবো। তো এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, যেমন তোমার কিছু কমিউনিকেবল ডিজিজ, মিজেল, চিকন পক্স, কলেরা, এগুলো হচ্ছে হঠাৎ হঠাৎ এপিডেমিক আকারে বেড়ে যেতে পারে। তো আমাদের এখান থেকে পড়তে হবে টাইপস অফ এপিডেমিক্স কয়েকটা। তিনটা টাইপ আছে এপিডেমিকের। একটা হলো কমন সোর্স এপিডেমিক, প্রোপাগেটেড এপিডেমিক, স্লো অর মডার্ন এপিডেমিক। কয়টা বললাম আমরা? তিনটা। একটা একটা করে একটু দেখি। কমন সোর্স এপিডেমিকটা কি? কমন সোর্স এপিডেমিকটা হচ্ছে একটা সিঙ্গেল এক্সপোজার হতে পারে, আবার হচ্ছে কন্টিনিউয়াস এক্সপোজার হতে পারে। সিঙ্গেল এক্সপোজার জিনিসটা কি? সিঙ্গেল এক্সপোজারটাকে আমরা বলতেছি পয়েন্ট সোর্স এপিডেমিক। মনে করো যে সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেল, বা কোন একটা বিয়ে বাড়ি, যেখানে হোক, একটা সোর্স থেকে খাবার খেতে গেল, একসাথে সবার ফুড পয়জনিং হয়ে গেল, এটা হচ্ছে একটা পয়েন্ট সোর্স। দেখো, সিঙ্গেল এক্সপোজার, জাস্ট একবারই এক্সপোজার হয়েছে এবং সেখান থেকে আমাদের ডিজিজটা হয়েছে, এটাকে আমরা বলবো পয়েন্ট সোর্স এপিডেমিক্স। আরেকটা হতে পারে কন্টিনিউয়াস, মানে যদি কন্টিনিউয়াস এক্সপোজার হতে হতে আমাদের এপিডেমিক আকার ধারণ করে, সেটাকে আমরা বলতেছি যে রিপিটেড এক্সপোজার এপিডেমিক্স বা কন্টিনিউয়াস এক্সপোজার
এপিডেমিক, যেমন তোমার আমরা এক্সাম্পল হিসেবে লেজিওনেয়ার ডিজিজটা বলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমন সোর্স এপিডেমিক্স গেল। আর একটা হলো প্রোপাগেটেড এপিডেমিক্স। প্রোপাগেটেড এপিডেমিক্সটা হচ্ছে তোমার পার্সন থেকে পার্সনে যখন এটা ছড়ায় যাবে সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি প্রোপাগেটেড এপিডেমিক্স। আর একটা কি ছিল, স্লো অর মডার্ন এপিডেমিক্স। এটা হচ্ছে তোমার, এটার মেইন এক্সাম্পলটা হচ্ছে ক্যান্সার, যে ধরো এটা বাড়তেছে কিন্তু খুবই আস্তে 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 কিন্তু সংখ্যাটা বাড়ছে, এপিডেমিক হয়ে যাচ্ছে কিন্তু খুবই স্লোলি, এজন্য এটাকে আমরা বলছি স্লো অর মডার্ন এপিডেমিক্স। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম যে এপিডেমিকের ডেফিনেশন, এক্সাম্পল, টাইপ অফ এপিডেমিক্স। এখন আমরা যেটা পড়বো এপিডেমিক কার্ভ। এপিডেমিক কার্ভ জিনিসটা কি, দেখো একদিকে যদি আমরা টাইমটা রাখি আর আরেকদিকে যদি আমরা কতগুলা কেস ওই ডিউরেশনের মধ্যে হইছে সেটা বসাই, তাহলে আমরা একটা কার্ভ পাবো। সেই কার্ভটাকে আমরা বলতেছি এপিডেমিক কার্ভ। এপিডেমিক কার্ভের টাইপসটা আমাদের পড়তে হবে। দুই টাইপের কার্ভ হইতে পারে, একটা হলো হলোমিয়ান্টিক কার্ভ আর একটা হচ্ছে প্রোসোডেমিক কার্ভ। কি বললাম তাহলে আমরা, একটা হলোমিয়ান্টিক কার্ভ আর একটা প্রোসোডেমিক কার্ভ। হলোমিয়ান্টিক কার্ভটা কি, হলোমিয়ান্টিক কার্ভটা হচ্ছে ওই যে আমরা বলেছিলাম যে পয়েন্ট সোর্স এপিডেমিক, যেটা মানে জাস্ট একটাই পিক থাকবে, একবারই এক্সপোজার থাকবে, এই জন্য এর যে কার্ভটা সেটা দেখো এখানে যেটা দিছি ওটা আমরা হলোমিয়ান্টিক কার্ভ। র্যাপিড রাইজ এন্ড র্যাপিড ফল, খুব দ্রুত কিন্তু উপরে উঠছে এবং দ্রুতই ফল করে গেছে, এটা হচ্ছে আমাদের হলোমিয়ান্টিক কার্ভ, যেটা বেশি হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, এটা সাধারণত ধরে। আরেকটা হচ্ছে তোমার প্রোসোডেমিক কার্ভ। প্রোসোডেমিক কার্ভটা ওই যে প্রোপাগেটেড এপিডেমিক যেটা ছিল, যেটা তোমার মাল্টিপল এক্সপোজার থেকে মানে আস্তে আস্তে হচ্ছিল, মানে তোমার টিপিক্যাল ইনকিউবেশন পিরিয়ডের থেকে বেশি ইনকিউবেশন পিরিয়ডে হচ্ছিল, সেটাকে আমরা বলছি যে তোমার প্রোসোডেমিক কার্ভ বা প্রোপাগেটেড কার্ভ বলতে পারো। তাহলে আমরা এখান থেকে এপিডেমিক কার্ভের টাইপসটাও পড়বো, টাইপস অফ এপিডেমিক্সটা আলাদাভাবে পড়বো, টাইপস অফ এপিডেমিক কার্ভটাও আলাদাভাবে পড়বো। ওকে, এখন আসো ডাইনামিক্স অফ ডিজিজ ট্রান্সমিশন। এই যে ডিজিজটা ট্রান্সমিশন হচ্ছে এখন কিভাবে হচ্ছে এটা আমরা দেখবো। তো ফার্স্ট হচ্ছে আমাদের এখান থেকে জানতে হবে যে যেহেতু আমরা ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে কথা বলতেছি আজ, তো ইনফেকশন জিনিসটা কি। ইনফেকশন মানে হচ্ছে একটা ইনফেকশিয়াস এজেন্ট যখন আমাদের বডিতে ঢুকবে, সেই পোর্টাল অফ এন্ট্রি থেকে শুরু করে তার ডেভেলপমেন্ট, তার মাল্টিপ্লিকেশন, তারপরে তার ডিজিজ প্রডিউস করা, সবকিছুই একসাথে হচ্ছে ইনফেকশন। তাহলে এন্ট্রি, ডেভেলপমেন্ট, মাল্টিপ্লিকেশন অফ অ্যান ইনফেকশিয়াস এজেন্ট ইন দ্য বডি অর ম্যান অর অ্যানিমেল, যেটাই বলো, সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটাকে বলতেছি কি, ইনফেকশন। ইনফেকশনের বেশ কয়েকটা লেভেল আছে। ফার্স্ট লেভেলটা হচ্ছে কলোনাইজেশন। কলোনাইজেশন জিনিসটা কি, যখন এই ইনফেকশিয়াস এজেন্টটা আমাদের বডির মধ্যে যে একদম বংশ বিস্তার করে বসে থাকবে, একদম কলোনাইজেশন হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি মানে এক একটা ভাইরাস ব্যাকটেরিয়া তাদের পছন্দের জায়গায় যে গ্রোথ করবে, ডেভেলপমেন্ট হবে, মাল্টিপ্লিকেশন করবে, এই প্রসেসটাকে আমরা বলতেছি কলোনাইজেশন। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সাবক্লিনিক্যাল বা ইনহিপারেন্ট ইনফেকশন। এটা কি, যে তারা ডিজিজ প্রডিউস করছে, তারা ভেতরে তোমার প্যাথোলজি করতেছে, কিন্তু সেটা ক্লিনিক্যালি মানে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, এই স্টেজটাকে আমরা বলছি সাবক্লিনিক্যাল অর ইনঅ্যাপারেন্ট ইনফেকশন। আরেকটা হতে পারে কি, ল্যাটেন্ট ইনফেকশন। ল্যাটেন্ট ইনফেকশন কি, তোমার হচ্ছে এটা মেইনলি হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের কথাটা মনে রাখবো অলওয়েজ, যে এরা ল্যাটেন্ট ইনফেকশন করে। এরা কি রকম করে, এরা হচ্ছে বডিতে ঢুকে একবার ডিজিজ করে আবার ইনঅ্যাক্টিভেশন হয়ে যেতে পারে। এরা হচ্ছে মেইনলি নার্ভের যে গ্যাংলিয়া সেগুলোর মধ্যে অনেক দিন যাবত ল্যাটেন্ট অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে, কোনো ডিজিজ প্রডিউস করে না, কোনো প্যাথোলজি কিছুই করছে না, জাস্ট ওখানেই থাকছে। তারপর যখন এমন একটা ফেভারেবল কন্ডিশন তারা পাবে, তখন তারা আবার রিঅ্যাক্টিভেশন হয়ে আমাদের ডিজিজ করবে, এটাকে আমরা বলছি ল্যাটেন্ট ইনফেকশন। আর আরেকটা কি স্টেজ হতে পারে, ক্লিনিক্যাল ইনফেকশন, যেটা আমরা ক্লিনিক্যাল ইনফেকশন বাইরে থেকে সাইন সিমটম দেখতে পাচ্ছি। তাহলে ইনফেকশনের লেভেলস কয়টা বললাম আমরা, চারটা: কলোনাইজেশন, সাবক্লিনিক্যাল ইনফেকশন, ল্যাটেন্ট ইনফেকশন এবং ক্লিনিক্যাল ইনফেকশন। আচ্ছা, এখন আমরা চলে যাব ইনফেকশন চেইনে। ইনফেকশন চেইনটা কি, দেখো একটা ইনফেকশাস ডিজিজ হতে হলে আমাদের একটা সোর্স বা রিজার্ভিয়র লাগবে, যেখান থেকে ইনফেকশনটা ছড়াবে। কিভাবে ছড়াবে, একটা মোড অফ ট্রান্সমিশন। রিজার্ভিয়র থেকে দেখো পোর্টাল অফ এক্সিট, মানে রিজার্ভিয়র থেকে বের হবে, বের হওয়ার পরে মোড অফ ট্রান্সমিশন, বিভিন্ন উপায়ে সে ট্রান্সমিশন হয়ে কার কাছে যাবে, আমাদের যে হোস্ট, যার ডিজিজটা হবে, সাবসেপ্টিবল হোস্ট, তার কাছে যাবে। তো এখন আমাদের এই যে তোমার একটা চেইনে হইতেছে, যে রিজার্ভিয়র, দেন মোড অফ ট্রান্সমিশন, দেন সাসেপ্টিবল হোস্ট, আবার সেখান থেকে যাচ্ছে রিজার্ভিয়র, এইটাকে আমরা বলতেছি ইনফেকশন চেইন। তো এখানে প্রত্যেকটা টপিকস আমাদের আলাদা আলাদা ভাবে করে জানতে হবে। ফার্স্টে ধরো আমরা সোর্স বা রিজার্ভিয়র থেকে শুরু করি। সোর্স এন্ড রিজার্ভিয়র কথাটা কিন্তু একদম মানে পুরোপুরি এক না। আচ্ছা, ইনফেকশন চেইনের যে তোমার ফিগারটা আছে, কিছুই না, জাস্ট এই 3-4টা কথা, জাস্ট ইনফেকশন চেইন আকারে লিখতে হবে। এটা একটু দেখে নিও, কারণ এটা হচ্ছে তোমার রিটেনে আসে। ওকে, নাও আসা হচ্ছে সোর্স এন্ড রিজার্ভিয়র। সোর্স জিনিসটা কি, সোর্স হচ্ছে তোমার কোনো পার্সন, অ্যানিমেল, অবজেক্ট বা কোনো সাবস্টেন্স,
যেখানে ইনফেকশিয়াস এজেন্টটা থাকে এবং যেখান থেকে আমাদের হোস্টের কাছে যাচ্ছে। মেইন কথা এটা যে কোনো কিছু হতে পারে, অবজেক্ট, সাবস্ট্রেট, ম্যাটেরিয়াল, যে কোনো আর্টিকেল, তারপরে পার্সন, যার কাছ থেকে মেইনলি আমাদের সাবসেপ্টিবল হোস্টের কাছে ইনফেকশিয়াস এজেন্টটা যাবে তাকেই আমরা বলবো সোর্স। ওকে, তাহলে রিজার্ভিয়রটা কি? রিজার্ভিয়রটা হতে পারে কোনো পার্সন, অ্যানিমেল বা আর্থ্রোপড যার মধ্যে ওই ইনফেকশিয়াস এজেন্টটা বসবাস করবে, মাল্টিপ্লাই করবে, তার উপরে সেক্সুয়ালি এন্ড অ্যাসেক্সুয়ালি ডিপেন্ড করবে, রিপ্রোডিউস করবে, সবকিছু মানে তার নিউট্রিয়েন্টস এর জন্য ওই তোমার রিজার্ভিয়রের উপরে ডিপেন্ড করবে, তাকে আমরা বলতেছি রিজার্ভিয়র। তাহলে সোর্স এন্ড রিজার্ভিয়র দুইটার মধ্যেই ইনফেকশিয়াস এজেন্টটা থাকে, বাট সোর্সের মধ্যে কিন্তু সে মাল্টিপ্লাই করে না, তারপরে তোমার ডিপেন্ড করে না, তোমার তারপর হচ্ছে রিপ্রোডিউস করে না, বাট রিজার্ভিয়রের মধ্যে সে মাল্টিপ্লাই করতেছে, রিজার্ভিয়রের উপর ডিপেন্ড করতেছে এবং রিপ্রোডাকশন হচ্ছে। এটাই হচ্ছে তোমার সোর্স এন্ড রিজার্ভিয়রের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা এক্সাম্পল হিসেবে তোমরা যেমন ধরতে পারো যে হুকওয়ার্ম ইনফেকশন, ঠিক আছে? আমাদের যে ইন্টেস্টাইনে হুকওয়ার্ম থাকে, এই হুকওয়ার্ম ইনফেকশনটা কিন্তু রিজার্ভিয়রকে ম্যান, যেহেতু আমাদের হিউম্যান ইন্টেস্টাইনে থাকে, সেখানেই ও বড় হচ্ছে, মাল্টিপ্লাই করছে, ও বংশবিস্তার করছে। কিন্তু আমাদের ছড়াচ্ছে কিভাবে? আমাদের যখন ফিসেসটা কোনো সয়েলে যাচ্ছে, সয়েলের সাথে কন্টামিনেটেড হচ্ছে, সেখান থেকে আরেকটা পার্সনের কাছে, আমাদের হোস্টের কাছে যাচ্ছে। তাহলে দেখো যে সোর্সটা কিন্তু সয়েল ইনফেক্টেড, যে তোমার এজেন্টটা ওটা দিয়ে কন্টামিনেটেড সয়েল, এটা হচ্ছে আমাদের সোর্স, বাট আমাদের রিজার্ভিয়রটা কিন্তু ম্যান। তো এটা হচ্ছে আমাদের যা বেসিক ডিফারেন্স সোর্স আর রিজার্ভিয়রের। আচ্ছা, এখান থেকে আমাদের পড়তে হবে যে রিজার্ভিয়র কয় টাইপের আছে। রিজার্ভিয়র হতে পারে 3 টাইপের: হিউম্যান রিজার্ভিয়র, অ্যানিমেল রিজার্ভিয়র এন্ড রিজার্ভিয়র ইন নন লিভিং থিং। তাহলে হিউম্যান রিজার্ভিয়রটা তো বুঝতেই পারতেছো, মানে আমাদের যাদের ডিজিজ হয়, কেস যারা, ক্যারিয়ার যারা, তারা। অ্যানিমেল রিজার্ভিয়র যে কোনো অ্যানিমেল হতে পারে, এবং নন লিভিং থিংস মানে হচ্ছে তোমার যে কোনো সয়েল বলো, তারপরে ওয়াটার বলো, যে কোনো ইনঅ্যানিমেট ম্যাটারটা হচ্ছে আমাদের নন লিভিং থিংস। এই 3 টাইপের রিজার্ভিয়র হতে পারে। আরেকটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি রিজার্ভিয়রের, যার উপর মানে তোমার যেটাতে দুই ভাবে ভাগ করা হচ্ছে রিজার্ভিয়রকে, একটা হলো হোমোলোগাস রিজার্ভিয়র আর একটা হলো হেটারোলোগাস রিজার্ভিয়র। তো এই দুটা জিনিস কি? হোমোলোগাস রিজার্ভিয়র মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে, হোমোলোগাস নামটা থেকে মনে রাখবা, হোমো মানে হচ্ছে সেম। তাহলে যেমন মনে করো যে একটা ডিজিজ ম্যান, আমাদের হিউম্যানে হচ্ছে, হিউম্যান থেকে হিউম্যানেই ছড়াচ্ছে। যেমন তোমার ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরা দিয়ে আমাদের যে কলেরা হচ্ছে, সেটা হিউম্যান থেকে হিউম্যানে যাচ্ছে, এটা হলো হোমোলোগাস রিজার্ভিয়র। আর হেটারোলোগাস কি? কোনো অ্যানিমেল থেকে আমাদের আসতেছে, হিউম্যানে আসতেছে, এটা কিন্তু দেখো ডিফারেন্ট স্পেসিস এর মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের হেটারোলোগাস রিজার্ভিয়র। ওকে, তাহলে আমরা সোর্স জানলাম, আমাদের রিজার্ভিয়র জানলাম। এখন আমরা জানবো যে সোর্স বা রিজার্ভিয়র থেকে হোস্ট পর্যন্ত কিভাবে পৌঁছাচ্ছে, আমাদের মোড অফ ট্রান্সমিশনটা কি। তো একটু ইজিলি যদি আমরা ভাবি যে কিভাবে যেতে পারে, একটা যেতে পারে আমাদের ডিরেক্টলি ট্রান্সমিশন আর একটা ইনডিরেক্টলি ট্রান্সমিশন। ডিরেক্টলি একটা তোমার সোর্স থেকে হোস্ট পর্যন্ত কিভাবে যেতে পারে? ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে যেতে পারে, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, কন্টাক্ট উইথ সয়েল, ইনকুলেশন ইনটু স্কিন এন্ড ট্রান্সপ্লাসেন্টাল বা ভার্টিক্যাল। ডিরেক্ট কন্টাক্টটা কি আমরা একটা একটা করে একটু বুঝি। ডিরেক্ট কন্টাক্ট মানে হচ্ছে আমরা টাচ করলাম, স্কিন টু স্কিন টাচিং, তারপরে তোমার সেক্সুয়াল ইন্টারকোর্স বা ক্লোজ কন্টাক্টের মাধ্যমে যে ডিজিজগুলো যাচ্ছে ওটা হলো ডিরেক্ট কন্টাক্ট। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট ইনফেকশন হচ্ছে যেগুলো মেইনলি রেসপিরেটরি ডিজিজ, ওগুলা স্নিজিং, কাফিং এগুলোর মাধ্যমে ছড়ায়। এগুলোর মাধ্যমে তোমার যে ড্রপলেট ইনফেকশন তৈরি হয়, যেটা সাধারণত একটু পরে আমি বলছি ড্রপলেট ইনফেকশন নিয়ে ডিটেইলস। তো এইভাবে হচ্ছে তোমার অন্যজনের কাছে চলে যেতে পারে, সেটাকে আমরা বলছি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ডিরেক্ট ট্রান্সমিশন। আরেকটাকে কন্টাক্ট উইথ সয়েল, সয়েলের মাধ্যমে হতে পারে, যেমন হুকওয়ার্মে, টিটেনাস, এগুলো আমাদের সয়েল থেকে আসে। আরেকটা হতে পারে আমাদের ইনকুলেশন ইনটু স্কিন অর মিকোজা। এটা কিভাবে হতে পারে? আমাদের যদি কোনো অ্যানিমেল বাইট হয়, যেমন ধরো ডগ, এটা যদি আমাদের কামড়ায়, সেক্ষেত্রে তো আমাদের স্কিনটা পায়ার্স হচ্ছে, স্কিনের মধ্যে দিয়ে আমাদের ইনফেকশন এজেন্টটা যাবে। ওকে, তাহলে আমাদের র্যাবিস হবে। এই এরপর হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল বা ভার্টিক্যাল ট্রান্সমিশন। এটা কি? এটা হচ্ছে মায়ের থেকে বাচ্চার কাছে যে ডিজিজ গুলা যাবে। এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো টর্স, TORCH। টি ফর কি? টক্সোপ্লাজমা গন্ডি। ও ফর আদার ভাইরাস, আদার ডিজিজ মনে রাখবা, সেটা বলবো। আর হচ্ছে তোমার রুবেলা ভাইরাস। সি ফর সাইটোমেগালো ভাইরাস এন্ড এইচ ফর হচ্ছে হারপিস ভাইরাস। এখন এই যে ও ফর আদার, আদারের ভিতর কি কি হতে পারে? সিফিলিস, হেপাটাইটিস বি, এইডস, কক্সাকি বি ভাইরাস ইনফেকশন, এগুলা। তাহলে আমরা বললাম ডিরেক্ট ট্রান্সমিশন তাহলে আমরা কয় ভাবে করতে পারছি? 5 ভাবে। ওকে, এখন আমরা ইনডিরেক্ট ট্রান্সমিশনে যাব। ইনডিরেক্ট ট্রান্সমিশনটা কিভাবে হতে পারে? এটা হতে পারে ভেহিকেল বর্ন, মনে করো ওয়াটারের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে, ফুডের মাধ্যমে। হতে পারে ভেক্টর বর্ন, যে একটা আর্থ্রোপড ভেক্টর একটা ডিজিজ এক জায়গা থেকে, একজনের কাছ থেকে নিয়ে অন্যজনের কাছে ছড়াই দিচ্ছে। আচ্ছা, হতে পারে এয়ার বর্ন,
ড্রপলেট নিউক্লি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা ডিরেক্ট ট্রান্সমিশনে পড়েছিলাম ড্রপলেট ইনফেকশন, ইনডিরেক্ট ট্রান্সমিশনে কি পড়তেছি, ড্রপলেট নিউক্লি। আচ্ছা একটু পরে বলবো। আর কি হতে পারে, ফোমাইট বর্ন। ফোমাইট বর্ন মানে হচ্ছে একটা পেশেন্ট তার, ফোমাইট কথাটার অর্থ কি, একটা পেশেন্ট যেসব জিনিসগুলো ব্যবহার করে, তার ক্লোথস, তার টাওয়েলস, তার স্পুন, তারপরে তোমার প্লেট, যেসব জিনিস খায়, এটা সবকিছু, এই সবকিছুকে একসাথে বলা হচ্ছে ফোমাইটস। তো এইগুলো যদি অন্য কেউ ইউজ করে কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে কিন্তু তারও হতে পারে। আচ্ছা লাস্টে আরেকটা আছে কি, সেটা হলো তোমার আনক্লিন হ্যান্ডস বা ফিঙ্গার্স। ধরো ঠিক মতো যদি আমরা পার্সোনাল হাইজিনি মেনটেন না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিকো ওরাল রুটে যে ডিজিজ গুলো ট্রান্সমিশন হয় ওইগুলা কিন্তু আমাদের ফিঙ্গারের মাধ্যমে হতে পারে, বা তোমার হচ্ছে আনক্লিন হ্যান্ডস এর মাধ্যমে হতে পারে। তো তাহলে এখানেও আমরা 5টা বললাম, যদি তোমরা সবগুলো মনে রাখে তাহলে 5F দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি, যে 5টা এফ আছে আমাদের ইনডিরেক্ট ট্রান্সমিশনে, সেটা হলো ফ্লাইস, ফিঙ্গার, ফোমাইট, ফুড এন্ড ফ্লুইড। ওকে, আচ্ছা তো এইগুলো হচ্ছে আমাদের জাস্ট কিভাবে আমরা ট্রান্সমিশনটা হলো মোড অফ ট্রান্সমিশনটা আমরা জানলাম। তো একটু আগে যেটা বলছিলাম যে ডিরেক্ট ট্রান্সমিশনের মধ্যে আমরা বলছি যে ড্রপলেট ইনফেকশন, এবং ইনডিরেক্টে আমরা কি বলছি, ড্রপলেট নিউক্লি। এই দুটো আসলে কি, ড্রপলেট ইনফেকশনটা হচ্ছে তোমার যখন আমরা স্নিজিং তারপর কাফিং এগুলা করি, তখন ডিরেক্টলি যে তোমার পার্টিকেলটা আমাদের নোজ থেকে মাউথ থেকে বের হয়, ওটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন। ঠিক আছে, ওইটা ড্রাইড না, ওটা জাস্ট তখনই আমাদের সামনে, মানে আমাদের জাস্ট 30 to 60 মিটারের মধ্যে, সেন্টিমিটারের মধ্যে ওইটা থাকে। এটার সাইজটা খুব লেস দ্যান 5 মিলিমিটার। আর মনে রাখতে হবে, এটা যদি ড্রাই হয়ে যায় তাহলে এটা ডিজিজ ছড়াইতে পারে না। মানে আমি জাস্ট একজন মানুষ, একজন ডিজিজ মানুষ যে যার অলরেডি একটা ইনফেকশাস ডিজিজ হয়েছে, সে মনে করো হাঁচি বা কাশি দিয়ে গেল, সেই ক্ষেত্রে তার যে আশেপাশের মানুষের মধ্যে 30 to 60 সেন্টিমিটার মধ্যে যারা ছিল তাদের ওই সময়টাই ছড়াইতে পারবে। যদি ওইটা ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু আর ছড়াইতে পারবে না। বা ড্রপলেট নিউক্লিটা হচ্ছে, এটা হচ্ছে 1 to 10 মাইক্রনের একটা পার্টিকেল, যেটা কি করতে পারে, যেটা ড্রাই হয়ে গেলেও ডিজিজ প্রডিউস করার ক্ষমতা রাখে। মনে করো একটা পার্সন অনেকক্ষণ আগে এখানে একটা কাশি বা হাসি দিয়ে গেছে, এটা ড্রপলেট নিউক্লি হিসেবে ওই এয়ারে থেকেই গেছে, তার অনেক সময় পর আরেকটা সুস্থ মানুষ ওখানে আসলো, সে তার ইনহেলেশনের সাথে ওই ড্রপলেট নিউক্লিটা ইনহেল করলো, তার ডিজিজটা হবে। এটাই হলো মেইনলি ডিফারেন্স, যে ড্রপলেট ইনফেকশনটা কিন্তু ড্রাই হয়ে গেলে সে আর কোনো ডিজিজ করতে পারে না, বা ড্রপলেট নিউক্লিটা পারছে। তো ড্রপলেট ইনফেকশনটা কিভাবে প্রডিউস হয়, সাধারণত স্নিজিং, কফিং এগুলোর মাধ্যমে। আর ড্রপলেট নিউক্লিটা সাধারণত অ্যারোসলাইজেশন, ইভাপোরেশন বা ড্রাইং আপ অফ এ ড্রপলেট, মানে ড্রপলেট ইনফেকশনটা ড্রাই হয়ে এগুলা থেকে সৃষ্টি হতে পারে। ওকে, এখন আমরা মোড অফ ট্রান্সমিশন তো পড়ে ফেললাম। অনেক সময় একটা কোশ্চেন এসে যায় সাথে, যে রুট অফ ট্রান্সমিশন কি, এই যে ডিজিজ গুলো যাচ্ছে, ইনফেকশন ডিজিজ গুলো কোন রুটে যাচ্ছে। একটা হতে পারে ফিকো ওরাল রুট, যে আমাদের ফিকাল, মানে ফিকাল ম্যাটেরিয়াল থেকে ডিরেক্ট ওরালে যাচ্ছে। একটা হতে পারে আমাদের ইনহেলেশন রুট, আমাদের নিঃশ্বাসের সাথে গেল। একটা হতে পারে প্যারেন্টাল রুট, যেমন তোমার ব্লাড বন্ড, সেক্সুয়াল কন্টাক্ট বা কোনো স্কিন বা মিউকাস মেমব্রেন পায়ার্স হয়ে যাচ্ছে। আরেকটা হতে পারে কি ট্রান্সপ্লাসেন্টাল রুট বা ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা একটু আগে আমরা বলছি। তো এই রুট গুলো আমরা একটু জেনে রাখবো, যে কোন রুটে ডিজিজটা ছড়াইতে পারে। আচ্ছা তো আমাদের এটুকু গেল। এরপর আমরা চলে যাই যে সাবসেপ্টিবল হোস্ট। হোস্ট মেইনলি একটা ডিজিজ হওয়ার পরে হোস্ট দুই ভাবে প্রেজেন্ট করতে পারে, হইতে পারে যে এটা কোনো কেস অথবা ক্যারিয়ার। কেস আর ক্যারিয়ার জিনিসটা তাহলে কি, কেস মানে হচ্ছে যেগুলা হচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে তার ডিজিজটা হয়ে গেছে, আমরা সাইন সিমটমটা বুঝতে পারছি যে এর ডেফিনেটিভ একটা সাইন সিমটম হয়েছে, এই পেশেন্টের এই ডিজিজটা হয়েছে, তাদেরকে আমরা বলতেছি কেস, কেস গ্রুপ আর কি। সেক্ষেত্রে টাইপস অফ কেসটা আমাদের জানতে হবে, একটা হতে পারে ক্লিনিক্যাল কেস, একটা সাব ক্লিনিক্যাল কেস, একটা ল্যাটেন্ট ইনফেকশন। ক্লিনিক্যাল কেস মানে সহজেই বুঝতে পারছো যে ইনফেকশনের কিন্তু একটা ধাপ ছিল ক্লিনিক্যাল ইনফেকশন, মানে আমরা সাইন সিমটম বুঝতে পারবো, দেখে বুঝতে পারবো যে এটা ক্লিনিক্যালি অ্যাপারেন্ট এবং হচ্ছে এই পেশেন্টের এই ডিজিজটা হয়েছে। সাবক্লিনিক্যাল কেস কোনটা, যাদের সাইন সিমটম আমরা বুঝতে পারবো না, আমরা আলাদা করতে পারবো না, মানে অ্যাবর্টিভ কেস বলা হয় এগুলোর, যেগুলোর ভেতরে ভেতরে প্যাথোলজিটা হচ্ছে বাট আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। এটা হলো আমাদের সাবক্লিনিক্যাল কেস। এন্ড ল্যাটেন্ট ইনফেকশন কোনটা, ওই যে আমরা বলছিলাম যে কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কিছু ভাইরাস, মেইনলি হার্পিস সিমপ্লেক্স, অনেক দিন যাবত আমাদের নার্ভ গ্যাংলিয়াতে ল্যাটেন্ট হিসেবে থাকে, যেটা আমরা বুঝতেও পারি না, কিন্তু হঠাৎ করে সেটা রিঅ্যাক্টিভেশন হয়ে ডিজিজ করতে পারে। আচ্ছা, আরেকটা ভাবে আমরা কেসের ক্লাসিফিকেশন করতে পারি, সেটা হলো এপিডেমিওলজিক্যাল বেসিসে, সেটাকে বলা হয় প্রাইমারি কেস, ইন্ডেক্স কেস এন্ড সেকেন্ডারি কেস। প্রাইমারি কেসটা কি, মনে করো একটা কমিউনিটিতে একটা ডিজিজ শুরু হয়েছে, লাইক কলেরায় যদি আমরা ধরি, তো ওই কমিউনিটিতে ফার্স্ট যে কেসটা হয়েছিল, একদম প্রথম যে ব্যক্তি ইনফেক্ট হয়েছিল, সেই ফার্স্ট ব্যক্তিকে আমরা বলছি সে হলো প্রাইমারি কেস।
তাহলে ইন্ডেক্স কেসটা কি? ইন্ডেক্স কেসটা হচ্ছে মনে করো ফার্স্ট একজন হয়েছিল, বাট আমাদের যে এপিডেমিওলজিস্ট বা আমাদের যে ইনভেস্টিগেটর যে ইনভেস্টিগেট করতেছে যে কমিউনিটিতে কার কার ডিজিজ হয়েছে, তার চোখে সর্বপ্রথম যে পেশেন্টটা পড়বে বা সর্বপ্রথম যে কেসটা সে দেখবে সেটাকে আমরা বলবো ইন্ডেক্স কেস। সেটা প্রাইমারি কেস যে ছিল সেও হতে পারে, অন্য কেউ হতে পারে। তো যাকে সে প্রথম দেখবে আমাদের ইনভেস্টিগেটর, সেটা হলো আমাদের ইন্ডেক্স কেস। আর তাহলে সেকেন্ডারি কেসটা কি? সেকেন্ডারি কেসটা হচ্ছে ওই যে প্রাইমারি কেস যার সবার প্রথম হয়েছিল তার থেকে আরো তো অনেকের কাছে ছড়ায় যাবে, তো পরবর্তীতে যাদের কাছে যাদের হচ্ছে তাদেরকে আমরা বলবো সেকেন্ডারি কেস। তাহলে আমরা এখান থেকে কি কি পড়লাম? আমরা কেসের ডেফিনেশনটা জানলাম যে একটা পার্সন বা পপুলেশন যার মধ্যে একটা পার্টিকুলার ডিজিজ বা হেলথ ডিসঅর্ডার আছে। আচ্ছা, টাইপস অফ কেস আমরা দুই ভাবে জানলাম। এখন আসি ক্যারিয়ারটা কি। ক্যারিয়ারটা হচ্ছে ওই যে ইনফেক্টেড পার্সন বা অ্যানিমাল যার মধ্যে আমাদের স্পেসিফিক একটা প্যাথোজেন বা ইনফেকশিয়াস এজেন্ট আছে, কিন্তু সে বাইরে সাইন সিমটম কিচ্ছু প্রডিউস করছে না, সে একদম সুস্থ, আমাদের দেখে মনে হবে না এ তো একদম সুস্থ, অ্যাপারেন্টলি হেলদি, কিন্তু ভেতরে কি আছে? ভেতরে তার স্পেসিফিক ইনফেকশন এজেন্ট আছে এবং সে এটা সবার মাঝে ছড়াই দিচ্ছে। তাহলে an infected person or animal that harbors a specific infectious agent but কি ক্লিনিক্যালি এটা অ্যাপারেন্টলি হেলদি রয়েছে, তাকে আমরা কি বলবো? ক্যারিয়ার। ক্যারিয়ারের এক্সাম্পল হিসেবে একটা ক্লাসিক এক্সাম্পল আছে, সেটা হলো টাইফয়েড ম্যারি। টাইফয়েড ম্যারি কেন বলা হচ্ছে? আসলে টাইফয়েডের ক্যারিয়ার ছিল ম্যারি নামে একজন ফিমেল, যে হচ্ছে তোমার ফার্স্টে ক্যারিয়ার ছিল এবং অনেকের মাঝে এই ডিজিজটা ছড়াই দিছিল। তো এই জন্য এটা একটা ক্লাসিক এক্সাম্পল। তো দেখো ক্যারিয়ার স্টেজে যারা, তাদের কিন্তু একটা এপিডেমিওলজিক্যাল ইম্পর্টেন্স আছে। কেন? কারণ আমরা বুঝতেই পারছি না যে তারা কিন্তু ডিজিজে ভুগছে, কিন্তু তারা কি কি করছে? তারা সবার মাঝে এটা ছড়াই দিচ্ছে। তাহলে একটা ক্লিনিক্যাল কেস, মানে যারা কেস তাদের থেকে কিন্তু যারা ক্যারিয়ার তারা বেশি মারাত্মক। কারণ কেস আমরা যদি দেখি যে একটা পার্সনের ডিজিজ আছে, আমরা তার থেকে দূরে থাকতে পারবো, আমরা বুঝতে পারবো, তাকে আইসোলেশন করতে পারবো। কিন্তু যদি ক্যারিয়ার হয় আমরা বুঝতেই পারবো না, কিন্তু সে সবার মাঝে ছড়াই দেবে। তো এরকম একটা কোশ্চেনও কিন্তু আসে যে এপিডেমিওলজিক্যাল ইম্পর্টেন্ট অফ ক্যারিয়ার, ক্যারিয়ারটা কেন এপিডেমিওলজিক্যালি ইম্পর্টেন্ট। আচ্ছা, জাস্ট এটুকু বলবো আমরা। তো আমরা ক্যারিয়ারের কিছু ক্লাসিফিকেশন দেখতে পারি, যেমন তোমার যদি আমরা বলি যে ইনকিউবেটরি ক্যারিয়ার, কনভালেসেন্ট ক্যারিয়ার এন্ড হেলদি ক্যারিয়ার। ইনকিউবেটরি ক্যারিয়ারটা কি? ইনকিউবেটরি ক্যারিয়ার মানে হচ্ছে যেসব ক্যারিয়ার তার ডিজিজটা ইনকিউবেশন পিরিয়ডে থাকা অবস্থায় ছড়াচ্ছে, তাকে আমরা বলতেছি ইনকিউবেটর ক্যারিয়ার। কনভালেসেন্ট ক্যারিয়ার আমরা তো পড়াইছিলাম ডিজিজ সাইকেলের সেই প্রথমে যে অনেকগুলা ডিজিজ সাইকেলের স্টেজ থাকে, তার মধ্যে একটা কনভালেসেন্ট ফেজ। তো যেসব ক্যারিয়ার কনভালেসেন্ট ফেজে থাকা অবস্থায় ডিজিজটাকে ছড়াচ্ছে, তাদেরকে আমরা বলবো কনভালেসেন্ট ক্যারিয়ার। আর হেলদি ক্যারিয়ার মানে হচ্ছে যারা পুরোপুরি হেলদি, যাদের সাইন সিমটমও নাই বা সাবক্লিনিক্যাল ইনফেকশনের ক্ষেত্রেও তারা নাই, একদমই তারা অ্যাপারেন্টলি একদম পুরোপুরি হেলদি কিন্তু ডিজিজটা ছড়াচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলবো হেলদি ক্যারিয়ার। তাহলে আমরা ক্যারিয়ারের টাইপটা বললাম। আরেকটা ভাবে আমরা ক্যারিয়ার টাইপ বলতে পারি যে টেম্পোরারি ক্যারিয়ার, ক্রনিক ক্যারিয়ার। কথা শুনে তোমরা বুঝছো টেম্পোরারি ক্যারিয়ার মানে যে ইনফেকশন এজেন্টটা মাত্র শর্ট পিরিয়ড কয়েকদিনের জন্য ছড়াচ্ছে, তাকে বলবো আমরা টেম্পোরারি ক্যারিয়ার। আর ক্রনিক ক্যারিয়ার মানে হচ্ছে যে অনেক দিন যাবত একটা ডিজিজ ছড়াচ্ছে, মেইনলি তোমার টাইফয়েড ফিভারের কিন্তু ক্রনিক ক্যারিয়ার হয় অনেক দিন ধরে। তারপরে তোমার হচ্ছে হেপাটাইটিস বি, এগুলা। ওকে, তাহলে আমরা মোটামুটি পড়ে ফেলছি। এখান থেকে রিজার্ভিয়র পড়ছি, সোর্স পড়ছি, তারপরে মোড অফ ট্রান্সমিশন পড়ছি, এদিকে কেস পড়লাম, ক্যারিয়ার পড়লাম। তো সবকিছু এখানে মোটামুটি ইম্পর্টেন্ট, তবে মোড অফ ট্রান্সমিশন যেটা, এটা রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার এই যে একটু আগে যেটা আমরা বললাম রিজার্ভিয়রের ক্লাসিফিকেশনটা, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তবে ভাইবার জন্য মোটামুটি এখান থেকে সবগুলাই পড়তে হবে। তো রিটেনের জন্য তোমরা একটু বাদ দিয়ে মোড অফ ট্রান্সমিশন গুলোটা বা হচ্ছে তোমার রিজার্ভিয়র ক্লাসিফিকেশনটা, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারো চাইলে, বাট সবই পড়া দরকার। তো আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কয়েকটা জিনিস এখান থেকে জানতে হবে, যে ইনকিউবেশন পিরিয়ডটা কি, ল্যাটেন্ট পিরিয়ডটা কি, এন্ড কমিউনিকেবল পিরিয়ডটা কি। ইনকিউবেশন পিরিয়ডটা এর আগেও আমরা অনেকবার বলে ফেলেছি, তাও বলছি যে ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে যখন একটা ডিজিজ এজেন্ট আমাদের বডিতে ঢুকে সেই সময়টা থেকে শুরু করে ফার্স্ট সাইন সিমটম প্রডিউস হওয়ার সময় যে গ্যাপটা, তার মানে একটা এজেন্ট আমাদের বডিতে ঢুকছে এবং তার ফার্স্ট সাইন সিমটম প্রডিউস করছে, মাঝখানের সময়টাকে আমরা কি বলছি? ইনকিউবেশন পিরিয়ড। তো ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড, আর একটা হলো এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড। তো ইন্ট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ডটা কি? এই যে যেটা আমরা বললাম যে একটা প্যাথোজেনিক অর্গানিজম আমাদের বডিতে ঢুকবে এবং তার ফার্স্ট সিমটম প্রডিউস হবে, যেটা আমরা নরমালি জানি, এটাই হলো আমাদের ইন্ট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এক্সট্রিনসিকটা কোনটা? এক্সট্রিনসিকটা হচ্ছে তোমার প্যাথোজেনিক অর্গানিজমটা যখন একটা ভেক্টর বা একটা ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে ঢুকবে। আমরা জানি কি যে আমাদের যে ডেফিনিটিভ হোস্ট মানে সাধারণত যা হিউম্যান যারা, তাদের মধ্যে কিন্তু একটা তোমার হচ্ছে ইনফেকশিয়াস এজেন্টের সেক্সুয়াল ফেজটা সাধারণত হয়।
আর তোমার অ্যাসেক্সুয়াল ফেজটা সাধারণত ইন্টারমিডিয়েট হোস্টে হয় বা ম্যাচুরেশনটা ইন্টারমিডিয়েট হোস্ট হয়। তো যখন এই ইনফেকশিয়াস এজেন্টটা একটা ইন্টারমিডিয়েট হোস্ট বা একটা আর্থ্রোপোড বা একটা ভেক্টরের মধ্যে ঢুকবে, সেই সময় থেকে শুরু করে সে যখন পুরোপুরি ভাবে ম্যাচিওর হয়ে যাবে, যে সে এখন ডিজিজ প্রডিউস করতে একদম সক্ষম, এই সময়টাকে আমরা বলবো এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ডটা কি এটা একটু জেনে রাখবো। আর ইনকিউবেশন পিরিয়ডের ইম্পর্টেন্সটাও একটু জেনে রাখতে পারো। যেমন ধরো আমরা কিন্তু সোর্স অফ ইনফেকশন বা কন্টাক্টস এর ট্রেস করার জন্য আমাদের ইনকিউবেশন পিরিয়ডটা দরকার। তারপরে ইমিউনাইজেশনের জন্য, যে আমরা কখন ভ্যাকসিনটা দেবো তার জন্য জানা দরকার। তারপরে তোমার প্রগনোসিস অফ ডিজিজ দেখার জন্য জানা দরকার। এটা হচ্ছে আমাদের ইনকিউবেশন পিরিয়ডের ইম্পর্টেন্স। ওকে, নেক্সট আসলে ল্যাটেন্ট পিরিয়ড। ল্যাটেন্ট পিরিয়ডটা হচ্ছে একটা ডিজিজ ইনিশিয়েশন, মানে ডিজিজ শুরু হওয়া থেকে ডিজিজ ডিটেক্ট করা পর্যন্ত এই টাইম ইন্টারভালটাকে আমরা কি বলবো, ল্যাটেন্ট পিরিয়ড। যদি এটা আমরা হচ্ছে নন ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে বলি, যেমন ক্যান্সার, হার্ট ডিজিজ বা মেন্টাল ডিজিজ, সেই ক্ষেত্রে এই ল্যাটেন্ট পিরিয়ডটাই হচ্ছে আমাদের ইনকিউবেশন পিরিয়ড হয়ে যাবে, কারণ সেই ক্ষেত্রে আলাদা কোনো ইনকিউবেশন পিরিয়ড থাকে না। ল্যাটেন্ট পিরিয়ডটাই হচ্ছে তোমার ডিজিজ ইনিশিয়েশন এবং ডিজিজ ডিটেকশনের মাঝে যে গ্যাপ, ওইটাই হচ্ছে নন তোমার ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড। বাট ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে কিন্তু ইনকিউবেশন পিরিয়ডটা এবং ল্যাটেন্ট পিরিয়ডটা হচ্ছে আলাদা। আমরা বুঝতেই পারছি, একটা হলো পোর্টাল অফ এন্ট্রি থেকে হচ্ছে আমাদের ডিজিজের ফার্স্ট সাইন সিমটম পর্যন্ত, যেটাকে আমরা বলবো ইনকিউবেশন পিরিয়ড, আর একটা হচ্ছে আমাদের ডিজিজের ইনিশিয়েশন থেকে ডিজিজের ডিটেকশন পর্যন্ত, যেটাকে আমরা বলবো ল্যাটেন্ট পিরিয়ড। ওকে, এবার আসলে কমিউনিকেবল পিরিয়ডটা তাহলে কি? কমিউনিকেবল পিরিয়ডটা হচ্ছে সেই পিরিয়ড যে সময়ে একটা ডিজিজড পারসন, মানে একটা পেশেন্ট, তার ডিজিজটাকে অন্য কারোর মাধ্যমে অন্য কারোর মধ্যে ছড়াই দিতে পারবে। তাহলে কি দাঁড়ালো, যে ইনফেকশিয়াস এজেন্টটা একটা ডিজিজ পারসনের থেকে ট্রান্সফার হতে পারবে, সেটা ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, অ্যানিমেলের মাধ্যমে হোক, আর্থ্রোপোডের মাধ্যমে, যে সময়ের মধ্যে যে সময়টুকুতে এই ইনফেকশিয়াস এজেন্টটা ট্রান্সমিট হতে পারবে তাকে আমরা বলতেছি কমিউনিকেবল পিরিয়ড বা পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ। এই ডিজিজগুলো আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো? ওই যে আমরা তিনটা জিনিস বলেছি, যে আমাদের রিজার্ভিয়র আছে, ট্রান্সমিশন মানে মোড অফ ট্রান্সমিশন আছে, আর সাসেপ্টিবল হোস্ট আছে। তাহলে আমরা যদি প্রিভেন্ট করতে চাই তাহলে আমরা কি করতে হবে? রিজার্ভিয়রটাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে? আমরা আর্লি ডায়াগনোসিস করব, নোটিফিকেশন করব, আইসোলেশন করব, কোয়ারেন্টাইন করব, ট্রিটমেন্ট দিব, এভাবে। আচ্ছা, তারপরে কি করতে পারি? আমরা এই যে মোড অফ ট্রান্সমিশন হচ্ছিল, ওই ট্রান্সমিশনটাকে আমরা বাধা দিব, ইন্টারাপশন করে ফেলবো। কিভাবে করতে পারি? আমাদের ওয়াটারটাকে, তোমার হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারটাকে সেভ করতে পারি, তোমার ক্লোরিনেশন করতে পারি, যেহেতু ওয়াটারের মাধ্যমে অনেক ডিজিজ ছড়ায়। তারপরে ফুডবর্ন যে ডিজিজ গুলো, ওইগুলো আমরা ফুড স্যানিটেশন কোয়ালিটিটা আমরা আরো ভালো বাড়াইতে পারি। এইভাবে আমরা ট্রান্সমিশনটাকে ইন্টারাপ্ট করতে পারি। আচ্ছা, আরেকটা কি দাঁড়ালো, হোস্ট। হোস্টটাকে কি করতে পারি? হোস্টটাকে আমরা ইমিউনাইজ করতে পারি। আমরা অ্যাক্টিভ ইমিউনাইজেশন দিই, প্যাসিভ ইমিউনাইজেশন দিই, বা যাই করি, হোস্টটাকে আমরা ইমিউনাইজেশন করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের আর ডিজিজটা হোস্ট পর্যন্ত যাইতে পারছে না। আচ্ছা, এখান থেকে একটা রিটেন কোশ্চেন অনেক সময় আসে, অনেক সময় বলতে প্রায়ই আসছে, যে প্রসিডিউর অফ ইনভেস্টিগেশন অফ এন এপিডেমিক। হ্যাঁ, তো এটা আমি আলাদাভাবে বলছি না, কারণ এখানে হচ্ছে তোমার জাস্ট 10টা পয়েন্ট আছে, তোমার পুরোপুরি মুখস্থ করতে হবে, এটা কিছু করার নেই, যেহেতু রিটেনে আসে একটু পড়তে হবে। যেমন ভেরিফিকেশন অফ ডায়াগনোসিস, তারপর ডিফাইনিং দ্য পপুলেশন ম্যাট্রিক্স, এরকম 10টা পয়েন্ট আছে, তোমরা জাস্ট এটা একটু দেখে নিবা, কারণ এটা জাস্ট মুখস্থ করতে হবে। প্রসিডিউর অফ ইনভেস্টিগেশন অফ এন এপিডেমিক। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাদের টপিক হচ্ছে আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন। বর্তমান সময়ের জন্য কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট টপিক। আগে কিন্তু এটা খুব বেশি ধরতো না, বা রিটেনেও কিন্তু এটা খুব একটা আসে না, কিন্তু তারপরেও এটা এখন ভালো মতো পড়তে হবে, যেহেতু আমরা কোভিড-19 এসে আমরা কোয়ারেন্টাইন, আইসোলেশন এই কথাগুলো বারবার শুনতেছি। তো আইসোলেশন জিনিসটা কি? আইসোলেশন হচ্ছে যে পার্সনটা ডিজিজ হইছে, ওই পার্সনটাকে আমরা আলাদা জায়গায় সরায় রাখবো, আইসোলেট করে রাখবো। কতটুকু সময়ের জন্য? পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি। পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি কি? আমরা একটু আগে বলেছি, যে সময়ের মধ্যে সে ডিজিজটা ছড়াইতে পারে, ওই টাইমটার জন্য আমরা ওই ডিজিজড পার্সনটাকে আলাদাভাবে সরায় রাখবো। এই যে ফেনোমেনন, এটাকে আমরা বলতেছি আইসোলেশন। তাহলে কি দাঁড়াচ্ছে? মানে সেপারেশনটা করবো জাস্ট, এটাকে আমরা বললাম আইসোলেশন। টাইপসটা কি? টাইপস অফ আইসোলেশন হতে পারে স্ট্যান্ডার্ড আইসোলেশন, স্ট্রিক্ট আইসোলেশন, প্রোটেক্টিভ আইসোলেশন, এরকম কয়েক প্রকার আইসোলেশন হতে পারে। তাহলে মেইন জিনিসটা বেসিক কিন্তু আমাদের জানতে হবে, যে এখানে আমরা একজন ডিজিজড পারসনকে জাস্ট আইসোলেট করতেছি। তাহলে কোয়ারেন্টাইন জিনিসটা কি? কোয়ারেন্টাইনটা হচ্ছে যারা হেলদি পিপল, যারা নর্মাল পিপল, তাদের চলাফেরা, তাদের মুভমেন্টটাকে আমরা বাধা দিব, যে তারা যাতে ইনফেকশিয়াস ডিজিজ আছে এরকম পেশেন্টের কাছে না যায়। মানে এখানে দেখো, আমরা কিন্তু হেলদি পিপলটাকে
আলাদা করতেছি। আর আইসোলেশনে কি করছিলাম, ইনফেকশাস ডিজিজ যার আছে সেই ডিজিজড পারসনটাকে আমরা আলাদা করে ফেলছিলাম। কোয়ারেন্টাইনে যতদিন যাবত একটা ডিজিজ, যেমন হচ্ছে আমরা এখন বলি যে আমরা কোয়ারেন্টাইনে আছি, যতদিন যাবত ওই ডিজিজটা হচ্ছে আমাদের প্রেজেন্ট থাকবে ততদিনই আমরা হেলদি পারসনদের চলাফেরা রেস্ট্রিক্ট করে দিব, যে তারা ইনফেকশিয়াস ডিজিজ ছড়াইতে পারে এমন কোনো জায়গায় যাবে না, এমন কোনো পার্সনের কাছে যাবে না। এইটাকে আমরা বলতেছি কোয়ারেন্টাইন। তাহলে অনেক সময় আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু এসে যায়, তো দুইটা ডেফিনেশন দিয়ে আমরা বলতে পারি। তারপরে আমরা হচ্ছে পপুলারিটি থেকে বলতে পারি যে আইসোলেশনটা পপুলার মেথড, কোয়ারেন্টাইনটা মোটামুটি এখন আউটডেটেড মেথড। আবার রেস্ট্রিকশনে কিন্তু আইসোলেশনে কাকে রেস্ট্রিক্ট করছি, ইনফেক্টেড পারসনে, বাট আমরা কোয়ারেন্টাইনে কাকে রেস্ট্রিক্ট করছি, যে হেলদি পারসন তাকে। আচ্ছা, তো আর আইসোলেশনে কতটুকু সময় রেস্ট্রিক্ট করছি, পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি যতটুকু ততটুকু, বাট কোয়ারেন্টাইনে কিন্তু যতদিন ডিজিজটা থাকবে ততদিনই কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওকে, তাহলে মোটামুটি আমরা আমাদের ইনফেকশন ডিজিজ এপিডেমিওলজির শেষ পর্যায়ে চলে আসছি। এখন যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের ডিজাস্টার এন্ড অ্যাক্সিডেন্ট টপিকটাতে একটু বলে দিব আর কি। জি আপু, অনেক ধন্যবাদ আপু, পুরো অনেকগুলা কঠিন কঠিন টপিক আপু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আপু। তো আপু, এখন আপু আমার একটা কোশ্চেন আছে, যে বিভিন্ন ডিজিজের স্ক্রিনিং বিভিন্ন ভাবে হয়ে থাকে, তো স্ক্রিনিং গুলো সম্পর্কে আপু যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, স্ক্রিনিং জিনিসটা কি, স্ক্রিনিং কোনো স্পেসিফিক জিনিস না। মনে করো যে একটা কমিউনিটিতে কিছু স্ক্রিনিং প্রসেস আমরা চালাবো, সবাই মনে করো এখানে হেলদি, আমরা ডায়াগনোসিস করতে পারি না এখনো যে কার কার ডিজিজ আছে, ঠিক আছে? তো তখন আমরা কি করব, স্ক্রিনিং কিছু স্পেসিফিক টেস্ট করব, যে ডিজিজ গুলো আমাদের কমিউনিটিতে সব থেকে বেশি হয় তার এগেইনস্টে কিছু টেস্ট করব, যাতে আমাদের যারা অ্যাপারেন্টলি হেলদি মনে হচ্ছে, তো মনে হচ্ছে না তারা সুস্থ, তাদের মধ্যেও যদি কেউ ডিজিজ পার্সন থাকে সেইগুলো যাতে আমরা বের করতে পারি। মেইনলি এটা হচ্ছে তোমার আনরিকগনাইজড ডিজিজটা আমরা খুঁজে বের করব কিভাবে, র্যাপিডলি অ্যাপ্লাইড টেস্ট, এক্সামিনেশন, প্রসিডিউর, এসব এর মাধ্যমে। যেমন তোমার হচ্ছে প্যাপ স্মিয়ার করা হয় সার্ভাইকাল ক্যান্সার ডিটেক্ট করার জন্য, তারপরে তোমার চেস্ট এক্সরে টিউবারকুলোসিস ডিটেক্ট করার জন্য, তারপরে তোমার সেরোলজিক্যাল ব্লাড টেস্ট করা হয় সিফিলিসের জন্য। এগুলো হচ্ছে আমাদের স্ক্রিনিং টেস্ট। তো আমরা স্ক্রিনিং জিনিসটা কি জানবো, আর টাইপসটা এখান থেকে জেনে রাখতে পারো তোমরা, যে কয় টাইপের স্ক্রিনিং হয়। একটা হতে পারে মাস স্ক্রিনিং, একটা হচ্ছে হাই রিস্ক, এবং একটা মাল্টিফেজ। জিনিসটা কি, মাস স্ক্রিনিং মানে হচ্ছে আমরা সবাইকে গণহারে স্ক্রিনিং করব, ছোট বড় সবাইকে করে ফেলবো যে তাদের কোনো ডিজিজ আছে কিনা। এটা সাধারণত টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমরা করব, কারণ দেখো টিউবারকুলোসিসটা আমাদের এন্ডেমিক ডিজিজ, বা এখানে আমাদের কমিউনিটিতে ভালোই হচ্ছে, অনেক বেশি পরিমাণে হচ্ছে। হাই রিস্কটা কি, হাই রিস্কটা হচ্ছে যাদের আমরা ডিটেক্ট করবো যে এই গ্রুপটার মধ্যে এই ডিজিজটা বেশি বেশি হইতে পারে, যেমন অনেক লো সোসিও ইকোনমিক কন্ডিশনে, ডায়াবেটিসের পেশেন্টের, হাইপারটেনশনের পেশেন্টের, তাদের যদি ব্রেস্ট ক্যান্সার হওয়ার কিন্তু চান্সটা বাড়তে পারে সেক্ষেত্রে, বা সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সটা বাড়তে পারে সেক্ষেত্রে আমরা তাদের মধ্যে স্ক্রিনিংটা করব। আর মাল্টিফেজ স্ক্রিনিং কি, যখন আমরা একসাথে অনেকগুলো স্ক্রিনিং প্রসিডিউর করব, আমরা টিবিটা করলাম, সিফিলিসটা করলাম, সার্ভাইকাল ক্যান্সারটা করলাম, অনেকগুলো স্টেপ বাই স্টেপ আমরা অনেকগুলো স্ক্রিনিং প্রসিডিউর করব, সেটাকে আমরা বলবো মাল্টিফেজ স্ক্রিনিং। আচ্ছা, যা এটুকু জানলে মোটামুটি হবে, তাহলে আমরা ডিজাস্টার এন্ড অ্যাক্সিডেন্ট শুরু করি। জি আপু। আচ্ছা, ডিজাস্টার অ্যাক্সিডেন্ট টপিকটা থেকে আমি একটু সংক্ষেপে বলে যাব। আমাদের এই টপিকটা অনেক আগের একটা টপিকের সাথে ছিল, সময় স্বল্পতার জন্য আমরা নিতে পারি নাই। যাই হোক, ফার্স্টে আসা হচ্ছে আমাদের ডিজাস্টার। ডিজাস্টার থেকে আমাদের কি পড়তে হবে, ফার্স্টে ডেফিনেশনটা জানতে হবে। ডেফিনেশনটা কি, মানে মোটামুটি ডাব্লিউএইচ এর ডেফিনেশন মুখস্থ তোমরা করবাই। তারপর আমি জাস্ট একটু বোঝার স্বার্থে বলি, যে কোনো অকারেন্স, হ্যাঁ, যে কোনো ঘটনা, সেটা যদি আমাদের ইকোনমিক কন্ডিশনটাকে ডিসরাপশন করে, আমাদের হিউম্যান লাইফের চলাফেরাটাকে ডেটোরিয়েশন করে, তাকে আমরা বলছি ডিজাস্টার। আচ্ছা, ডিজাস্টার থেকে আমরা ডেফিনেশনের পরে আমরা ক্লাসিফিকেশনটা জানবো। সাধারণত দুই টাইপের ডিজাস্টার হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার এন্ড ম্যান মেড ডিজাস্টার। অনেকগুলা নাম আছে, এতগুলা মনে রাখলেও কিছু আমাদের মনে রাখতে হবে, কারণ রিটেনে লেখার জন্য তো লাগবে, ভাইভাতে বলার জন্য লাগবে। তো ন্যাচারাল ডিজাস্টারটা কিভাবে মনে রাখবা, তোমরা চাইলে মনে রাখতে পারো যে ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে 5টা টি আছে। 5টা টি কি কি, টাইডাল ওয়েভস, টর্নেডো, টাইফুন, সুনামি, আর হচ্ছে আমাদের থান্ডার স্টর্ম। তাহলেও কিন্তু 5টা বলে ফেলতে পারছি, 5টা টি আছে। তারপর 3টা এফ আছে। 3টা এফ কি, ফ্লাড আছে, তারপরে হচ্ছে তোমার ফরেস্ট ফায়ার আছে, এন্ড ফ্যামিন আছে। তারপর 2টা এস আছে। 2টা এস কি আছে, সিডর আছে, স্নোস্টর্ম আছে। তাহলে আমরা যদি কিছু না পারি, এই 10টা লিস্ট আমরা লিখতে পারবো যে ন্যাচারাল ডিজাস্টার কোনগুলা, যে 5টা টি আছে, 3টা এফ আছে, 2টা এস দিয়ে আছে। আচ্ছা, এখন আসো ম্যান মেড ডিজাস্টার। ম্যান মেড ডিজাস্টার কোনগুলা, ন্যাচারাল ডিজাস্টার তো বুঝতে পারছো কথা শুনে যে ন্যাচারাল দিয়ে হয়েছে, যে আমরা আমাদের কোনো হাত নেই। ম্যান মেড ডিজাস্টারটা হচ্ছে মানুষের তৈরি বলতে গেলে, যেমন তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা তো সংঘর্ষটা হচ্ছে কার বাইক যার মধ্যেই হোক, এটা মানুষের মধ্যেই। তারপরে তোমার এয়ারক্রাফটটা ক্রাশিং হয়ে যাওয়া, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিকুশনস বা তোমার হচ্ছে এক্সপ্লোশন,
তারপরে তোমার ওয়ার, এই টাইপের জিনিসগুলো ম্যানমেড ডিজাস্টার, কয়েকটা আমরা এক্সাম্পল হিসেবে বলে দিব। তো এখানে কোশ্চেনটা এরকম করতে পারে যে বাংলাদেশে ন্যাচারাল ডিজাস্টার কমন কোনগুলো, কমন ন্যাচারাল ডিজাস্টার অফ বাংলাদেশ। সেই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে সাইক্লোন, তারপরে ফ্লাড, টাইডাল ওয়েভস, রিভার ইরোশন, আর্থকোয়েক, এগুলো মোটামুটি কমন আছে। তো আমরা এগুলো মোটামুটি বলে দিব। এখন হচ্ছে ইফেক্টস অফ ডিজাস্টার। ডিজাস্টার তো অবশ্যই একটা খারাপ জিনিস হচ্ছে, তো আমাদের ইফেক্টটা কি পড়তেছে আমাদের, সেটা হলো প্রথমেই লস অফ লাইফ। স্বাভাবিকভাবে ডিজাস্টার হলে অনেক মানুষ মারা যেতে পারে, ইনজুরি হতে পারে, হেলথ হ্যাজার্ড হতে পারে, এগুলো তোমরা পারবা অবশ্যই। তারপরে জাস্ট একটু বলে দিচ্ছি, নর্মালি আমরা এগুলো যখন আমাদের আসবে, আমরা মোটামুটি একটু নিজেদের মনে না থাকলেও, যেহেতু কমিউনিটি মেডিসিন অনেক ভাস্ট, জাস্ট মানে জাস্ট কি বলবো, যে বেসিক থেকে আমরা লিখে দিব এরকমটা। যেমন আমরা স্বাভাবিকভাবেই জানি ডিজাস্টার হলে আমাদের কি হতে পারে, ইনজুরি হতে পারে, হেলথ হ্যাজার্ড হতে পারে, আমাদের কমিউনিকেশন লস হবে, সাইকোলজিক্যাল কিছু ইফেক্ট পড়বে, তারপরে তোমার অনেক পাবলিক হেলথ ইম্প্যাক্ট পড়বে, যে তোমার ডেড অ্যানিমেল থেকে, ডেড হিউম্যান থেকে, তাদের থেকে, এগুলো আমরা মোটামুটি, আমাদের ওয়াটার সাপ্লাই প্রবলেম হবে, মোটামুটি আমরা জাস্ট বেসিক নলেজ থেকে লিখে দিব। কারণ সবসময় সবকিছু হয়তো মুখস্থ করে আসলে পারা যায় না, অনেক কিছু থাকে। আচ্ছা, মুখস্থ করতে পারলে তো অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে তোমার পাবলিক হেলথ ইম্প্যাক্ট কি। পাবলিক হেলথ ইম্প্যাক্টটা হচ্ছে কিছু ইমিডিয়েট ইম্প্যাক্ট হতে পারে, কিছু ডিলেট। ইমিডিয়েট ওইগুলাই যে সাডেন ডেথ, ট্রমা, ড্রাউনিং, স্নেক বাইট, মেন্টাল ট্রমা, এগুলো হচ্ছে একদম ডিজাস্টার হওয়ার সাথে সাথেই হতে পারে। আর পরবর্তীতে কি হতে পারে, যেহেতু ডিজাস্টার হচ্ছে, তো আমাদের যে তোমার পলিউশনের তো কোনো অভাব থাকবে না, সবকিছুই পলিউটেড হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ডায়রিয়াল ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, ভেক্টর বর্ন ডিজিজ, তারপরে হচ্ছে তোমার নিউট্রিশনাল ডিসঅর্ডার, যেহেতু ডিজাস্টার যেমন ফ্যামিন, যখন আমাদের দুর্ভিক্ষ হয়, তখন তো নিউট্রিশনাল ডিজাস্টার গুলো হবেই, কারণ আমরা ঠিক মতো খাবারই পাওয়া যায় না। তো এই টাইপের জিনিসগুলো পরবর্তীতে হতে পারে ডিলেট আমাদের হেলথ ইম্প্যাক্ট বা পাবলিক হেলথ ইম্প্যাক্ট। তো ম্যানেজ কি করব, আচ্ছা এখান থেকে একটু যদি কোশ্চেনটা ট্রিকি ভাবে করে একটু বলি, সেক্ষেত্রে হয়তো ধরতে পারে যে তোমার একটা এলাকায় ফ্লাড হয়েছে, কি কি হেলথ হ্যাজার্ড হবে বলো। বা এখান থেকে ধরলো যে একটা এলাকায় ফ্লাড হয়েছে, তুমি সেখানকার ওয়াটারটা কি করে তোমার হচ্ছে পিউরিফিকেশন করবা। এইভাবে আমাদের এনভায়রনমেন্টাল হেলথে ঢুকে যেতে পারে ভাইবাতে, পিউরিফিকেশন অফ ওয়াটারেও চলে যেতে পারে। মানে জাস্ট একটা কোরিলেট করতে হবে তোমাদের পড়ার সময়, যে এখান থেকে এইভাবে যেতে পারে। ওকে, নেক্সট আসছে হচ্ছে আমরা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা কি করে করব, কিছু আছে আমাদের প্রি ডিজাস্টার, কিছু ডিউরিং ডিজাস্টার, কিছু পোস্ট ডিজাস্টার। প্রি ডিজাস্টার মানে বুঝতে পারছো, ডিজাস্টার আগে, সেখানে আমরা প্রিপেয়ারনেস করতে পারি, মিটিগেশন করতে পারি, প্রিভেনশন করতে পারি। ডিউরিং ডিজাস্টার কি করতে পারি, ইমার্জেন্সি রেসপন্স করতে পারি। আর পোস্ট ডিজাস্টার কি করতে পারি, রিহ্যাবিলিটেশন এন্ড রিকনস্ট্রাকশন করতে পারি। তো এটা তোমার অতটা রিটেনে আসে না, এখান থেকে যে কোশ্চেনটা মেইনলি আসে সেটা হলো ডিজিজ প্রিপেয়ারনেস, যেটা আমরা প্রি ডিজাস্টার মধ্যে বললাম। এই ডিজিজ প্রিপেয়ারনেস নিয়ে আলাদাভাবে কিন্তু রিটেনে কোশ্চেন আসে। তো ডিজিজ প্রিপেয়ারনেস এর মধ্যে জাস্ট চারটা পয়েন্ট আমরা মনে রাখবো, যে চারটা জিনিস নিয়ে ডিজিজ প্রিপেয়ারনেস হয়। একটা হচ্ছে আমাদের প্রিভেনশন এন্ড অ্যালিভিয়েশন অফ কনসিকুয়েন্স, মানে কি, একটা ডিজাস্টার হওয়ার পরে তার কনসিকুয়েন্স হিসেবে যে যত কিছু হবে, সেটাকে আমরা যাতে আগে থেকে প্রিভেন্ট করতে পারি সেটা। আরেকটা হচ্ছে ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার। এটা হচ্ছে যখন ডিজাস্টারটা হবে, তখন যাতে আমরা ইমিডিয়েট একটা কেয়ার দিতে পারি, আগে থেকে সেই ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ারের ঔষধ থেকে শুরু করে সবকিছু আমরা আগে থেকে রেডি করে রাখবো, এটা হলো ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার। তারপরে ম্যানেজমেন্ট অফ আফটারমাথ, এটা কি, ডিজাস্টার হয়ে যাওয়ার পরে আমাদের এনভায়রনমেন্টটা পলিউশন হয়ে গেছে, তখন আমরা এনভায়রনমেন্টাল স্যানিটেশন করব, ফুড নিউট্রিশনটা ভালো মতো স্যানিটেশন করতে হবে, তারপরে ভ্যাকসিনেশন দিতে হবে। এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অফ দ্য আফটারমাথ। আর লাস্ট একটা পয়েন্ট কি, সেটা হলো রিহ্যাবিলিটেশন এন্ড রিকনস্ট্রাকশন। ওই যে যত গাছপালা বিল্ডিং সব ভেঙে ভেঙে গেছিল, সেগুলো আবার আমরা নতুন করে শুরু করব, এটা হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশন এন্ড রিকনস্ট্রাকশন। আচ্ছা, এখান থেকে একটা ভাইবা কোশ্চেন ধরে বসে, যেটা ট্রায়াস কি। ট্রায়াস আসলে একটা জাস্ট সিস্টেম, মনে রাখো, জাস্ট সহজভাবে মনে রাখি আমরা, যেটা হচ্ছে তোমার যাতে ডিজাস্টার হওয়ার পরে একটা মানে অনেক তোমার এমন একটা কন্ডিশন হয় যে অনেক ইমার্জেন্সি একটা বিষয়, তখন যাতে আমরা যারা ইনজুর হয়েছে তাদেরকে খুব দ্রুত ক্লাসিফাই করতে পারি, যে কারা বেশি ইনজুর, কারা কম ইনজুর, যাতে তাদেরকে আমরা প্রপার ট্রিটমেন্টটা দিতে পারি। কোন সিস্টেমের মাধ্যমে আমরা এই ক্লাসিফিকেশনটা করব, ট্রায়াজের মাধ্যমে। তাহলে এটা কি, এটা হলো তোমার ইনজুর্ড পিপুলকে তোমার ক্লাসিফাই করা অন দা বেসিস অফ সিভিয়ারিটি অফ দা ইনজুরি। তো এখানে হচ্ছে চারটা কালারের কার্ড ইউজ করা হয়, মানে হচ্ছে আমরা চারটা কালারের কার্ড দিয়ে বোঝাবো যে কে কত বেশি ইনজুর। মনে করো রেড, রেড কালারটা আমরা কাদেরকে দিব, যাদের এখন খুবই জরুরি ট্রিটমেন্ট দরকার, একদম হাই প্রায়োরিটি ট্রিটমেন্ট, এখনই ট্রিটমেন্ট না দিলে হয়তো তার লাইফটা ডেঞ্জার হয়ে পড়তে পারে, তাকে আমরা কি কালারের কার্ড দিব, রেড। ইয়েলো কাদের দিব, যাদের মিডিয়াম প্রায়োরিটি, মোটামুটি যারা যাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট দরকার, তবে এখন না দিলেও একটু পরে দিলেও হচ্ছে। আর গ্রিন কারা, গ্রিন দেবো যারা অ্যাম্বুলেটরি পেশেন্টস, মানে যাদের হয়তো ইনজুরি হয়েছে বা যারা হাঁটাচলা করে বেড়াইতে পারতেছে, তাদেরকে আমরা দিব গ্রিন। আর ব্ল্যাক কাদের দিব, ডেড অর মরবিড পেশেন্ট। তাহলে আমরা এখান থেকে ট্রায়াসটা ভাইবার জন্য একটু জানবো, যে ট্রায়াসে চারটা কালার ইউজ করা হয়, রেড, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, এবং কোনটা কাদের জন্য ইউজ করা হয় সেটা একটু জানবো। ওকে, আমরা নেক্সটে যাই, অ্যাক্সিডেন্ট।
অ্যাক্সিডেন্ট থেকে ফার্স্ট আমাদের পড়তে হবে ডেফিনেশনটা কি। অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনইনটেন্ড অর আনপ্রেমিয়েটেড ইভেন্ট, মানে বলা হচ্ছে যেটা কোনো উদ্দেশ্য ছাড়া, ইন্টেনশন ছাড়া হঠাৎ করে ঘটে যাচ্ছে এমন একটা জিনিস যেটার কারণে কি হচ্ছে, আমাদের আনএক্সপেক্টেড ইনজুরি হচ্ছে, ডেথ হচ্ছে এবং প্রপার্টি ড্যামেজ হচ্ছে। এটাই হলো আমাদের অ্যাক্সিডেন্টের ডেফিনেশন, জাস্ট এটুকু। ক্লাসিফিকেশনটা আমাদের এখান থেকে পড়তে হবে যে অ্যাক্সিডেন্ট কয় প্রকার হতে পারে। যেমন তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, হাউস হোল্ড অ্যাক্সিডেন্ট, স্পোর্ট অ্যাক্সিডেন্ট, এরকম অনেক টাইপের অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। তো অ্যাক্সিডেন্ট চ্যাপ্টারে এই যে যেগুলো বললাম, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, এই সবগুলো থেকে আমাদের জাস্ট একটা একটা করে কোশ্চেনই মেইনলি রিটেনে আসে যে কি করে প্রিভেন্ট করব। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কি করে প্রিভেন্ট করব, তারপর হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট কি করে প্রিভেন্ট করব। তো এগুলো আমরা একটু একটু করে জানবো। যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে হলে আমরা কি করতে পারি। সাধারণভাবে যেসব ভেহিকল গুলা রিস্কি, মনে করো যে অনেক তোমার ডিফেক্টিভ রোডস আছে, তারপরে তোমার পোর স্ট্রিট লাইটিং আছে, রিস্কি কিছু ভেহিকলস আছে, সেই সবগুলো আমরা বাদ দিব। তারপরে রোডের এনভায়রনমেন্ট আমরা ভালো করব, ভেহিকলটা ঠিকঠাক মতো মেইনটেইন করব। এই যে তোমার একটা কথাবার্তা, তারপরে তোমার পেডিস্ট্রিয়ান যারা যারা রাস্তায় তোমার পথচারী, তাদেরকে মানে আনপ্রেডিক্টেবল যদি বিহেভিয়ার তারা করে, সেগুলো বাদ দিতে হবে। এই টাইপের কয়েকটা জিনিস করলে আমরা হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটাকে কমাইতে পারি। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে আমাদের আরেকটা কি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস অনেকটা একই সব, বুঝছো, মোটামুটি কাছাকাছি। যে আমরা ইন্ডাস্ট্রিতে সাধারণত ফ্যাক্টরি যে অ্যাক্সিডেন্ট গুলো, ওগুলো যদি আমরা কমাইতে চাই, সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরির বিল্ডিং গুলো প্রপারলি ডিজাইন করতে হবে। তারপরে হচ্ছে সেফটি প্রিকশনস নিতে হবে। মনে করো ফায়ার লাগলো, সেখানে ফায়ারের এগেইনস্ট সেফটি সবকিছু জিনিস থাকতে হবে। তারপরে স্টেয়ারকেস, সিঁড়ি টিড়ি যেগুলো, ওগুলো ওয়াইড হইতে হবে, ন্যারো করা যাবে না। এরকম কয়েকটা জাস্ট আমরা জেনে রাখবো। তো এখান থেকে আসলে বোঝানোর কিছু নাই যে প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট কি করে একটু প্রিভেন্ট করা যায়, প্রিভেনশনটা একটু দেখে নিব আমরা, তাহলে মোটামুটি আমাদের কভার হবে। এখন আসো এপিডেমিওলজি অফ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের এপিডেমিওলজি মানে জিনিসটা একটু অবাক করা টাইপের জিনিস, যে আমরা অ্যাক্সিডেন্টটাকে ডিজিজের মধ্যে ফেলতেছি কিভাবে। দেখো, এপিডেমিওলজিতে আমরা পড়াইছিলাম যে একটা ডিজিজের তিনটা জিনিস থাকে, এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। তো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট আছে? আচ্ছা, কিভাবে? আমরা যদি ফার্স্টে হোস্টটা ভাবি, তো অ্যাক্সিডেন্টের হোস্ট কারা? অবশ্যই অ্যাক্সিডেন্ট যে কোনো কারোর সাথেই হতে পারে, তারপরেও কিন্তু দেখো কারো কারো ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি বেশি। মনে করো একটা ইয়ং চিলড্রেন, ছোট একটা বাচ্চা, তার ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি বেশি। একটা বুড়ো মানুষ, তার ক্ষেত্রে হতে পারে। যারা ওবেস পেশেন্ট, যাদের পোর ভিশন, ঠিক মতো চোখে দেখে না। তারপরে হচ্ছে তোমার যাদের এক্সপিরিয়েন্স নাই, একটা গ্রামের একটা মানুষকে আমরা ঢাকা শহরে ছেড়ে দিয়ে আসলাম, তার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি হবে। তো এই টাইপের কিছু হোস্ট ফ্যাক্টর আছে। আচ্ছা, তাহলে ইনভায়রনমেন্ট ফ্যাক্টরটা কি? ইনভায়রনমেন্ট যেমন মনে করো রোডের ডিজাইনটা ঠিক নেই, ডিফেক্টিভ রোড ডিজাইন, ফল্টি রোড ব্যারিয়ার, তারপরে হচ্ছে তোমার ওভারলোডিং অফ ভেহিকল, যেমন আমাদের ট্রাক গুলোতে অনেক বেশি ওভারলোড করা হয়, এরকম কয়েকটা জিনিস, যে লাইট ঠিক মতো নেই রাস্তায়, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আচ্ছা, এজেন্টটা কি? এজেন্ট হচ্ছে এই হোস্ট আর এনভায়রনমেন্টের মধ্যে অ্যাক্সিডেন্ট হতে হলে কিছু এনার্জি দরকার। মানে সংঘর্ষ হলে যে যে এনার্জি গুলো আমাদের এখান থেকে রিলিজ হবে, যেমন মেকানিক্যাল বা কাইনেটিক এনার্জি, থার্মাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, রেডিয়েশন ইনজুরি, এইগুলো রেডিয়েশন এনার্জি যেমন বার্নস এর ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল এনার্জি যেমন ইলেকট্রোকুশনের ক্ষেত্রে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের এজেন্ট। তাহলে দেখো আমরা হোস্ট পাইলাম, এনভায়রনমেন্ট পাইলাম, এজেন্ট পাইলাম। সেই ক্ষেত্রে যদি ভাইভাতে কোশ্চেনটা ধরে বসে যে অ্যাক্সিডেন্টটাকে আমরা ডিজিজের মধ্যে ফেলতে পারি, বা অ্যাক্সিডেন্ট একটা ডিজিজ তুমি বোঝায় বলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে অ্যাক্সিডেন্টের এজেন্ট আছে, হোস্ট আছে, এনভায়রনমেন্ট আছে। এবং আমরা জানি এই তিনটা সাধারণত আমরা ডিজিজের ক্ষেত্রে আমরা এপিডেমিওলজির বেসিসে আমরা ব্যাখ্যা করতে পারি। সো অ্যাক্সিডেন্টটাকে আমরা ডিজিজের মধ্যে এই বেসিসে ফেলতে পারি। ওকে, তাহলে আর একটা কোশ্চেন লাস্ট আমাদের, যে ডিফারেন্স বিটুইন ডিজাস্টার এন্ড অ্যাক্সিডেন্ট। এটা ভাইবার জন্য মানে জাস্ট একটু জেনে রাখো, রিটেনে খুব একটা আসে না। ডিজাস্টার জিনিসটা ডেফিনেশন দিয়ে তোমরা একটা আলাদা তোমার ডিফারেন্স করতে পারো। এছাড়া দেখো, ডিজাস্টারটা কিন্তু মেইনলি ন্যাচারাল, এটা কিন্তু মানে ম্যানমেড হতে পারে, বাট মেইনলি আমাদের ন্যাচারালি হয়। অ্যাক্সিডেন্টটা কিন্তু ম্যানমেডই সাধারণত হয়। তারপর ডিজাস্টার কিন্তু তুমি প্রিভেন্ট করতে পারবা না। আর অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করা যায়, মানে অনেক সময় হইতে পারে প্রিভেন্ট করা যায় না, তারপরেও অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করার জন্য আমরা কিছু মেজার নিতে পারি, যে এই কাজগুলো করলে আমাদের অ্যাক্সিডেন্ট কমবে। আচ্ছা, ডিজাস্টারটা তুমি ফোরকাস্ট করতে পারো। আমরা আবহাওয়াবিদরা আমাদের বলে থাকে যে আমাদের ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে, বাট অ্যাক্সিডেন্ট কিন্তু কোনোভাবে আমরা ফোরকাস্ট করতে পারি না। ডিজাস্টার হয় অনেক লার্জ স্কেলে, অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা স্মল স্কেলে। তাহলে এই যে যে কয়েকটা কথা বললাম, এটা থেকে আমরা ডিফারেন্স করতে পারি ডিজাস্টার এবং অ্যাক্সিডেন্টের মধ্যে। তো তাহলে আমরা কি কি পড়লাম, অ্যাক্সিডেন্টের ডেফিনেশন জানলাম, ক্লাসিফিকেশন জানলাম, প্রত্যেকটা জিনিস কিভাবে প্রিভেন্ট করতে হয় ওটা একটু পড়বো, আর এপিডেমিওলজি পড়বো, অ্যাক্সিডেন্ট একটা ডিজিজ এটা একটু জানবো, আর ডিফারেন্সটা পড়বো। আশা করি মোটামুটি শেষ, এটুকু হলে আমাদের হবে ইনশাল্লাহ।
জি আপু, অনেক ধন্যবাদ আপু। এতক্ষণ ধরে আপনি পুরোটা সময় আমাদেরকে ধৈর্য ধরে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আসলে এখন আপু আজান দিয়ে দিচ্ছে, তো আমরা হচ্ছে আর দেরি না করে আমরা শেষ করে ফেলি। তো আপু ইনশাল্লাহ আপু নেক্সট আপনার সেশনে আবার সবাই আমরা এভাবে দেখার জন্য অপেক্ষা করে থাকলাম। আপু আবার দেখা হবে আপনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যারা মিস করেছেন আপুর ক্লাসটি তারা আশা করছি ইউটিউব থেকে ভিডিওটা দেখে নেবেন। এবং তাহলে নেক্সট ক্লাসে আপনারা চলে আসবেন আপুর ক্লাসে। আল্লাহ হাফিজ আপু। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা সাথে ছিলা, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, তাহলে আমরা শেষ করে দিই আজকে। জি আপু, শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।